কেন কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃত্যুদের এ পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও, তুমি চলে যাও। সাপ্তাহিক ইমোশন নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্ত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। অন্ধকার যখন চারপাশ থেকে ঘিরে ধরে তখন ছোট একটি শব্দ পাহাড়ের মতো ভারী মনে হয়। গত পর্বে আমরা শুনেছিলাম সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা, যেখানে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা সেই লোকটির আসল পরিচয় টিভির পর্দায় দেখে রক্তহীন হয়ে গিয়েছিল। কিন্তু বিভীষিকা সেখানেই শেষ হয়নি। শীতের সেই নিস্তব্ধ রাতে যখন হেডফোন কানে দিয়ে একটু শান্তির খোঁজ করা হচ্ছিল, তখনই সদর দরজায় সেই প্রচণ্ড আঘাত। চোর নয়, সাহায্য প্রার্থী নয়, তাহলে কেউ ওই দরজার ওপাশে দাঁড়িয়ে অতটা ক্রোধ নিয়ে ধাক্কা দিচ্ছিল? আজ দ্বিতীয় পর্বে আমরা প্রবেশ করব সেই র হাউসের ভিতরে। দরজার ওপাশে আসলে কে ছিল? সেই লোকটি কি তবে ফিরে এসেছে, নাকি অন্ধকার অন্য কোনো রূপ নিয়ে দরজায় কড়া নাড়ছে? আজকের গল্পটি কেবল ভয়ের নয়, এটি টিকে থাকার লড়াইয়ের। আপনি যদি ভাবেন বাড়ির চার দেয়ালের ভেতর আপনি নিরাপদ, তবে আজকের পর্বটি আপনার সেই ধারণা বদলে দেবে। বুক ধড়ফড় করা সেই রাতের বাকি সত্যটুকু জানতে আজকের পর্বটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আজকে মানসিকভাবে প্রস্তুত রাখুন, কারণ রহস্যের এই দরজা একবার খুললে আর ফেরার পথ নেই। গত পর্বে আমরা দেখেছিলাম সেই পড়ন্ত বিকেলে গোল্লাছুট খেলার আনন্দ কিভাবে বিষাদে রূপ নিতে শুরু করেছিল। দরজায় সেই প্রচণ্ড আঘাত, নিস্তব্ধ রাতে হেডফোনের ওপাশে এক অচেনা আতঙ্ক, সব মিলিয়ে মেয়েটির জীবন যেন এক গোলকধাঁধায় আটকে গিয়েছিল। আজ দ্বিতীয় পর্বে আমরা সেই রহস্যের আরও গভীরে যাব। মুক্তাগাছার সেই ঘন জঙ্গল ঘেরা পরিবেশ, আসলে সেদিন রাতে দরজার ওপাশে কে দাঁড়িয়েছিল? সেই অপরাধী লোকটি নাকি অতৃপ্ত কোনো আত্মা? আজকের পর্বটি শোনার সময় চারপাশটা একবার দেখে নিন, কারণ এই সত্য ঘটনাটি আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। কোনো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মূল ঘটনা। সাথে আছি আমি শান্ত, আর আপনারা শুনছেন সেই ভয়ানক অভিজ্ঞতার দ্বিতীয় অধ্যায়। আমি অবশ্যই দরজা খুলিনি, বরং পিছিয়ে গিয়ে ফোন হাতে নিলাম এবং আমার সঙ্গীর নম্বর খুঁজলাম, কিন্তু পরক্ষণেই থামলাম। সে সেদিন এক বন্ধুর বাসায় ছিল এবং ফোন ধরবে না। আমি 911-এ কল করার জন্য চিন্তা করলাম, কিন্তু আঙুল কাঁপছিল। আমার মনে হচ্ছিল আমি কি বাড়াবাড়ি করছি, যদি ওটা কিছুই না হয়। শেষ পর্যন্ত আমি ফোন না করে নিচে আমার মাকে টেক্সট করলাম, সদর দরজায় কে প্রচণ্ড জোরে ধাক্কা দিচ্ছে, তুমি কি জানো ওটা কে? 1 মিনিট পর মা ওপরে এলেন। তার চটি জুতার খটখট শব্দ সিঁড়িতে শোনা যাচ্ছিল। আমরা অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে শুনতে লাগলাম। ওই সময় ধাক্কাধাক্কি থেমে গিয়েছিল। আমি ভাবলাম হয়তো সব মিটে গেছে। তখনই নিচ থেকে মানুষের কণ্ঠস্বর শোনা গেল, খুব জোরে নয়, শান্তভাবে কথা বলছিল, আর দূরে সাইরেনের আওয়াজ শোনা যাচ্ছিল। মা উপরের জানালা খুলে উকি দিলেন। সেই কোণ থেকে আমি লোকটাকে ভালো করে দেখতে পাচ্ছিলাম না, শুধু দরজায় একটি ছায়া দেখা যাচ্ছিল। ছোটোখাটো কুঁজো হয়ে থাকা একজন মানুষ খুব সাবধানে নড়াচড়া করছে। সে দরজায় হাত রাখলো এবং আবার ধাক্কা দিল, এবার কিছুটা হালকাভাবে। 2টি পুলিশ ভ্যান চলে এলো এবং তাদের নীল আলো বাড়ির সামনে ছড়িয়ে পড়ল। সব কিছু খুব দ্রুত ঘটে গেল। একজন অফিসার বারান্দায় লোকটির সাথে কথা বলছিলেন, আরেকজন টর্চ নিয়ে ফুটপাতে দাঁড়িয়েছিলেন। কোণ থেকে একটি অ্যাম্বুলেন্স পিছন দিকে আসছিল। তারা লোকটিকে সিঁড়ি দিয়ে উঠতে সাহায্য করলো এবং একটি থার্মাল ব্ল্যাঙ্কেট বা কম্বল জড়িয়ে বারান্দায় বসালো। পুলিশ আর প্যারামেডিকরা একে অপরের সাথে ফিসফিস করে কথা বলছিল। যখন আমরা উপরের জানালা থেকে তা দেখছিলাম, তাদের মুখ স্পষ্ট ছিল না, শুধু ছায়া আর হাতের ইশারা
দেখা যাচ্ছিল। তারা তাকে স্ট্রেচারে করে নিয়ে গেল এবং প্যারামেডিকরা জানালো যে লোকটি বিভ্রান্ত হয়ে পড়েছিল এবং শীতে জমে যাচ্ছিল। সে তার ঠিকানা মনে করতে পারছিল না। পুলিশ আমাদের ধৈর্যের জন্য ধন্যবাদ জানিয়ে তাকে অ্যাম্বুলেন্সে তুলে দিল। পরদিন সকালে পুরো বিষয়টা রহস্য আমার মাথায় জেঁকে বসলো। আমার মা আমার খালার সাথে কথা বললেন, যিনি খুব কৌতূহলী এবং পাড়ার সবার খবর রাখেন। জানা গেল ওই লোকটিকে সেদিন সন্ধ্যায় আরও আগে রাস্তার নিচে বেশ কয়েকটি বাড়ির সামনে উদ্দেশ্যহীনভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। একজন প্রতিবেশী জানালেন সে দরজায় ধাক্কা দিয়ে একটি কেয়ার হোমে ফেরার ঠিকানা খুঁজছিল। পরের কয়েক সপ্তাহ আমি লোকটির কথা খুব ভাবতাম। সে কি অসুস্থ ছিল, স্মৃতি হারিয়েছিল? পাড়ার অনলাইন ফোরামে পরে একটি মেসেজ দেখা গেল, আপনি কি মিস্টার এক্সকে দেখেছেন? তিনি কেয়ার হোম থেকে নিখোঁজ হয়েছেন। অন্য একজন প্রতিবেশী উত্তর দিলেন, তিনি পরের সপ্তাহে ভোরের দিকে তাকে একজন প্রতিবেশীর সাথে হাঁটতে দেখেছেন, যিনি তাকে চা খাইয়ে যত্ন করেছিলেন। এই সমাধানটা আমাকে শান্ত করার কথা থাকলেও তা পুরোপুরি পারল না। লোকটির সরাসরি কোনো হুমকি ছিল না, কিন্তু সেই দরজায় ধাক্কা দেওয়ার শব্দটা আমাকে বিচলিত রেখেছিল। কারণ খুব সহজেই জরুরি কোনো প্রয়োজনকে আক্রমণ হিসেবে ভুল করা যায়। পুলিশ আর প্যারামেডিকরা যেভাবে পেশাদারভাবে সাহায্য করলো তাতে আমি কৃতজ্ঞ বোধ করলেও কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। শেষে তার কি হলো তার কেউ আমাদের বলেনি। হয়তো শিক্ষাটা সহজ, আপনার দরজায় যে ধাক্কা দিচ্ছে সে হয়তো অন্ধকার ঘরের কোনো দৈত্য, বরং একজন রক্তমাংসের মানুষ, যার একটি জটিল বা করুণ গল্প আছে, যে হয়তো অসুস্থ বা পথ হারানো। যাই হোক, এরপর থেকে আমি গভীর রাতে দরজার ধাক্কা নিয়ে আর উদাসীন থাকি না। আমি এখনও মাঝে মাঝে বারান্দার আলো জ্বালিয়ে ঘুমাই, বিছানার পাশে ফোন রাখি এবং দরজার খোলার আগে জানালা দিয়ে উঁকি মারি। সেটা ভয়ের কারণে নয়, বরং সেই রাত আমাকে শিখিয়েছে যে পৃথিবীতে জরুরি অনেক মানবিক বিষয় আছে যা যে কোনো সময় আপনার দরজায় কড়া নাড়তে পারে। আর সেই ডাকে সতর্কতা এবং সহমর্মিতা উভয়ই সাড়া দেওয়া উচিত। সেই লোকটা বিপজ্জনক ছিল কি না জানি না, কিন্তু দরজায় যেভাবে আঘাত করছিল তাতে বোঝা যায় তার গায়ে যথেষ্ট জোর ছিল। সে যদি ভেতরে ঢুকে পড়তো, আমি সত্যিই জানি না আমি কি করতাম। আমার বাবা এলিয়াস যখন ছোট ছিলেন, তার মা মার্গারেট পাহাড়ের ওপারে একটি পুরনো পাথরের বাড়ি কিনেছিলেন। ওটা ছিল জরাজীর্ণ 2 তলা বাড়ি, যা চিলেকোঠা থেকে চারণভূমি দেখা যেত। এটা প্রজন্মের পর প্রজন্ম ধরে একটি খামার বাড়ি ছিল। তারপর কিছুদিন সরাইখানা হিসেবে ব্যবহারের পর অনেকদিন খালি পড়ে থাকায় চারদিকে লতাগুল্ম জন্মে গিয়েছিল। শরতের এক বৃষ্টির দিনে তারা সেখানে ওঠে। মালপত্র বহনকারীরা সবেমাত্র চিলেকোঠায় বাক্স রাখা শেষ করেছে, তখনই প্রথম অদ্ভুত ঘটনাটি ঘটে। মার্গারেট তার মায়ের সাথে ফোনে কথা বলতে বলতে কিছু কাপড় নিয়ে চিলেকোঠার সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলেন। তাদের বিড়ালটি তার পিছু পিছু ওপরে উঠে গেল এবং একটি ট্রাঙ্কের পিছনে লুকিয়ে পড়ল। মার্গারেট যখন ফিরে আসার জন্য ঘুরলেন, তিনি কড়িকাঠের ভেতর থেকে একটি ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পেলেন, যা দেখতে ঠিক একটি শিশুর মতো বিড়ালকে ডাকছে। কিতি কিতি, কোথায় গেলে তুমি? ফোনের ওপাশ থেকে মার্গারেটের মা জিজ্ঞেস করলেন, তুমি কি ওটা শুনলে? মার্গারেট উত্তর দিলেন, হ্যাঁ। তার মা আতঙ্কিত হয়ে বললেন, এক্ষুনি ওই বাড়ি থেকে বেরিয়ে আসো, আমি আসছি। ঠিক সেই মুহূর্তে চিলেকোঠার দরজাটা সজোরে খুলে গেল এবং বিড়ালটি তাদের পাশ কাটিয়ে এমনভাবে নিচে দৌড়ে পালালো যেন তার লেজে আগুন লেগেছে। এরপর তারা আর সেই বিড়ালটিকে কোনো দিন দেখেনি। বাড়িটি সেখানেই থেমে থাকেনি। বৈঠকখানা একটি ভারী এক কাঠের আলমারি দেয়ালের সাথে আটকানো ছিল, যেখানে মার্গারেট তার প্রিয় চীনামাটির থালাগুলো রাখতেন। একদিন বিকেলে তিনি বাজারে গিয়েছিলেন এবং ফিরে এসে দেখলেন আলমারিটি দেয়াল থেকে উপড়ে ঘরের মাঝখানে উপুড় হয়ে পড়ে আছে। থালাগুলো যা ভেঙে চুরমার হয়ে যাওয়ার কথা ছিল, সেগুলো রান্নাঘরের কাউন্টারে একদম পরিপাটি করে সাজিয়ে রাখা ছিল। একটাতেও কোনো ফাটল ধরেনি। পাড়ার লোকজনেরা মুখে মুখে রটে গেল যে বাড়িতে এমন কোনো জিনিস নড়াচড়া করে
যা তার পছন্দ নয়। রান্নাঘরের মেঝের এক জায়গায় একটি অন্ধকার ছোপ ছিল, যা ঘষা মাজাতে উঠত না। পাড়ার লোকে বলতো ওটা পূর্ণ রক্তের দাগ, যা কোনোদিন পরিষ্কার হয়নি। শান্ত সন্ধ্যাগুলোতে আমার বাবা শপথ করে বলতেন যে যখন সবাই ঘুমিয়ে থাকতো, তিনি সেই দাগের ওপর দিয়ে কারো ভারী এবং ধীর পদচারণা শুনতে পেতেন। লোকমুখে প্রচলিত ছিল যে এক ভ্রমণকারী সেখানে এক রাত ছিলেন এবং অন্য এক অতিথির সাথে ঝগড়ার ফলে গুলি চলে এবং রান্নাঘরের মেঝেতে তার মৃত্যু হয়। তার সাথে সাথে বাড়িটি ছাড়েনি, কারণ ওই এলাকার মানুষ খুব জেদি ছিল। কিন্তু কয়েক মাস পর মার্গারেট অস্থির হয়ে উঠলেন। তিনি রাতে কণ্ঠস্বর শুনতেন, বাতাস না থাকলেও পর্দা নড়তে দেখতেন। মার্গারেট এবং এলিয়াস শেষ পর্যন্ত বাড়িটি মার্গারেটের ভাই ফ্র্যাঙ্কের কাছে বিক্রি করে দিলেন। আঙ্কেল ফ্র্যাঙ্ক ছিলেন খুব বাস্তববাদী মানুষ। তিনি বলতেন তিনি কখনো কিছু দেখেননি, কিন্তু একদিন সন্ধ্যায় ফ্র্যাঙ্ক যখন বই হাতে তন্দ্রাচ্ছন্ন ছিলেন, তিনি বারান্দায় ভারী পায়ের শব্দ শুনতে পেলেন এবং দেখলেন দরজায় একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটা বারান্দা আটকে ছিল, শুধু দেয়ালে টাঙানো একটি ছবির দিকে তাকিয়েছিল। লোকটা ছিল খাটো, মাথার তালুর চুল পড়ে গেছে এবং পূর্ণ ডেনিমের ওভারঅল পরা ছিল। ফ্র্যাঙ্ক চিৎকার করে বললেন, আপনি কে? লোকটা ঘুরল এবং ফ্র্যাঙ্ক বারান্দায় পৌঁছানোর আগেই সে অদৃশ্য হয়ে গেল। এরপর থেকে বাড়িটি পুরোপুরি বদলে গেল। ফ্র্যাঙ্ক শপথ করে বলতেন যে এই অদেখা উপস্থিতি তাকে এখন ঘুম থেকে জাগিয়ে দেয় এবং তার হাত ধরে টেনে বিছানা থেকে নিচে ফেলে দেয়। তিনি মার্গারেটকে তার কবজির কামড় আর চড় খাওয়ার দাগ দেখাতেন। অদ্ভুত বিষয় ছিল যে এই আক্রমণগুলো সবসময় বৈঠকখানার বাইরে এসে থেমে যেত, অর্থাৎ যাই হোক না কেন তা ওই নির্দিষ্ট ঘরে প্রবেশ করতো না। আমার বাবা যখন 14 বছরের দুঃসাহসী কিশোর, তিনি ঠিক করলেন এটা পরীক্ষা করবেন। তিনি বৈঠকখানায় একা রাত কাটালেন। মাঝরাতে তিনি অনুভব করলেন ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল, যেন কেউ দীর্ঘশ্বাস ফেলল। তারপর দরজায় সেই ডেনিম পরা খাটো মানুষটির অবয়ব ফুটে উঠল। লোকটা বাবার দিকে সরাসরি তাকিয়ে কুয়াশার মতো মিলিয়ে গেল। ফ্র্যাঙ্ক মারা যাওয়ার পর বাড়িটি আবার মার্গারেটের কাছে ফিরে আসে। বছর গড়িয়ে গেল। মার্গারেট একবার দাবি করেছিলেন তিনি সেই লোকটিকে ড্রাইভওয়েতে হাঁটতে দেখেছেন। পাড়ার লোকজন বলতো ওই বাড়িতে কোনো পারিবারিক শোক বা দুঃখ লেগে আছে, যা বাড়ির মালিকদের পিছু ছাড়ে না। সবশেষে বাবা আমাকে একটি গল্প বলেছিলেন। শেষবার যখন তারা বাড়ি ছাড়ছিলেন, মার্গারেট এলিয়াসকে বলেছিলেন একটি পূর্ণ ফ্রিজার পরিষ্কার করতে। এলিয়াস ড্রয়ারটি টেনে বের করতেই তার নিচে মার্গারেটের নিখোঁজ হওয়া অনেক কিছু খুঁজে পেলেন। সিগারেটের প্যাকেট, হারিয়ে যাওয়া লাইটার এবং সেই চীনামাটির থালাগুলোর একটি। এগুলোর কোনো ব্যাখ্যা ছিল না, শুধু বাড়িটির পুরনো স্বভাব, জিনিসপত্র ওলট পালট করে রাখা। মার্গারেট শেষ পর্যন্ত বাড়িটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি তালা মিস্ত্রি ডেকে ভেতর থেকে দরজা কাঠ দিয়ে আটকে দিলেন, জানালার কপাট বন্ধ করলেন এবং গেটে একটি বড় শিকলওয়ালা তার লাগিয়ে দিলেন। তারা বৈঠকখানায় শেষবার মিলিত হলেন এবং তারপর চিরতরে হেঁটে চলে গেলেন। আমি নিজে ওই বাড়িতে থাকিনি, কিন্তু বড় হয়ে যখন আমি সেই পথ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, বাড়িটি গল্পের তুলনায় অনেক ছোট এবং সাধারণ মনে হয়েছিল। তবে আমার কাছে গল্পটির মূল নির্যাস কোনো ভূত নয়, বরং কীভাবে একটি সাধারণ জীবন এবং একটি অজানার ভয় একই জায়গায় মিশে যেতে পারে। বাড়িগুলো অনেক কিছু মনে রাখে যা আমরা সবসময় মাপতে পারি না। আপনি একে ভূত বলুন বা পূর্ণ মেঝের ওপর সূর্যের আলোর কারসাজি, রেড হল রোডের সেই বাড়িটি দশকের পর দশক ধরে সবাইকে ভাবিয়ে রেখেছিল এবং আমার পরিবারকে শিখিয়েছিল যে কিছু দরজা বন্ধ রাখাই ভালো। 2022 সালের অক্টোবরের শেষের দিকে আমার বান্ধবী মারা তার বন্ধু টিয়ার সাথে একটি ছোট ওয়েলনেস স্টুডিও পরিচালনার দায়িত্ব নেন। তারা নিজেরা সব সামলাতো, শিডিউল করা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া,
সবই একটি ট্যাবলেটের মাধ্যমে করা হতো। হ্যালোইন কাছাকাছি আসায় তারা স্টুডিওতে মৃত প্রিয়জন এবং ক্লায়েন্টদের স্মৃতির উদ্দেশ্যে একটি ছোট স্মারককোণ তৈরি করেছিল, কিছু ছবি, মোমবাতি আর সাধারণ কিছু সুভেনিয়ার। এক রাতে স্টুডিও বন্ধ করে আমরা বাড়ি ফেরার পর আমি সরাসরি ঘুমাতে চলে যাই এবং মারা জেগে একটি সিরিজ দেখছিল। রাত তখন প্রায় 2টা। মারা হঠাৎ আমাকে জাগিয়ে তুলল। তার মুখ ছিল ফ্যাকাশে এবং হাত কাঁপছিল। সে কোনো কথা না বলে আমার হাতে স্টুডিওর সেই ট্যাবলেটটি ধরিয়ে দিল। সেখানে স্টুডিওর ডিভাইস থেকে একটি ভিডিও কল এসেছিল। প্রথমে সে ভেবেছিল টিয়া হয়তো ভুল করে কল করেছে, কিন্তু রাত অনেক বেশি ছিল এবং টিয়া অনেক দূরে থাকতো। মারা যখন কলটি ধরল, স্ক্রিনে দেখা গেল একটি আবছা অন্ধকার এবং খালি ঘর। সেখানে রাখা ছোট লণ্ঠনটির আলোয় ঘরটি আবছা দেখা যাচ্ছিল। মারা লোকটিকে ডাকলো, কিন্তু কেউ সামনে এলো না। তবে ডিভাইসটি যেন নিজে নিজেই সামান্য নড়ছিল, একটু কাত হয়ে যাচ্ছিল, যেন কেউ বা কিছু ওটা ধরে আছে। সে সাথে সাথে স্টুডিওর সিকিউরিটিকে ফুটেজ চেক করার জন্য বলল, কিন্তু স্টুডিও তখন একদম খালি ছিল, কোনো কিছুই নড়েনি। অথচ ফুটেজে পরিষ্কার দেখা গেল যে ট্যাবলেটটি নিজে নিজেই চালু হলো এবং মারাকে ভিডিও কল দিল। ডিভাইসটিতে একটি পাসওয়ার্ড দেওয়া ছিল যা কেবল সে এবং টিয়া জানত, কিন্তু কেউ সেই কোড প্রবেশ করায়নি। পরের দিন মারা এর কোনো যান্ত্রিক ব্যাখ্যা খোঁজার চেষ্টা করল, গ্লিচ, সফটওয়্যার এরর, এমনকি হ্যাকিংও, কিন্তু কোনো কিছুই খাপ খাচ্ছিল না। সে যখন টিয়াকে সব জানালো, তারা দুজনেই একমত হয়ে স্মারকটি সরিয়ে ফেলল। এরপর তারা আর কোনো দিন ওই ধরনের কিছু সেখানে রাখেনি। পাছে আবার সেই অদ্ভুত ঘটনা ফিরে আসে। কয়েক বছর পর আজও সেই ঘটনা আমাদের মনে গেঁথে গেছে। স্টুডিওটি এখনও চালু আছে, কিন্তু মারা যখনই ঘরের সেই কোণটি দিয়ে যায়, সে সবসময় একটু থমকে দাঁড়ায়। আমরা জানি না ওটা কোনো কাকতালীয় ব্যাপার ছিল নাকি কারিগরি ত্রুটি বা অন্য কিছু, কিন্তু ওটা আমাদের মনে এমন এক ছাপ ফেলে গেছে যা আমরা ব্যাখ্যা করতে পারি না। মাঝে মাঝে মারা অস্বস্তির সাথে রসিকতা করে বলে যে সেই স্মারকটি হয়তো তাদের ভাবনার চেয়েও বেশি কিছুর নজর কেড়েছিল। আমার যখন 16 বছর বয়স, তখন আমার কাজিন এলিজা, তার বন্ধু নেট, আমার বড় ভাই এবং আমি মিলে পশ্চিম পেনসিলভানিয়ার একটি প্রত্যন্ত অঞ্চলে ক্যাম্পিং করতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এলাকাটিতে পূর্ণ খনির সব সুড়ঙ্গ, পরিত্যক্ত কেবিন আর ঝোপঝাড়ে ভরা মাঠ ছিল যা মানুষ এড়িয়ে চলত। মানচিত্রে এটাকে বিপজ্জনক বলা না থাকলেও স্থানীয়রা সবসময় সেখানে অদ্ভুত দুর্ঘটনা আর হঠাৎ মানুষ হারিয়ে যাওয়ার কথা বলতো, কিন্তু আমরা ওসবে কান দিইনি। আমরা শুধু স্কুল শুরু হওয়ার আগে একটু শান্তিতে সময় কাটাতে চেয়েছিলাম। শুক্রবার শেষ বিকেলে আমরা সব সরঞ্জাম নিয়ে সেখানে পৌঁছলাম। একটি অগভীর খাড়ির বাঁকে আমরা ক্যাম্প স্থাপন করলাম। জলধারটি একটি ছোট পাহাড়কে ঘিরে বয়ে যাচ্ছিল, যার চারপাশে ছিল ঘন ঝোপ আর পুরনো গাছ। জায়গাটি ছিল গোলাকার, প্রায় 50 ফুট ব্যাসের। চারপাশের লম্বা ঘাসগুলো আমরা শুইয়ে দিয়ে তাঁবু আর আগুনের জায়গা বানিয়েছিলাম। প্রথম রাতটি মোটামুটি শান্তই ছিল। আমরা রান্না করলাম, গল্প করলাম এবং দ্রুত ঘুমিয়ে পড়লাম। রাত 11টার দিকে আগুনের অবস্থা দেখতে উঠে আমি খেয়াল করলাম খাড়ির পানি অদ্ভুতভাবে নড়ছে। প্রথমে ভেবেছিলাম মাছ বা কোনো ছোট প্রাণী হবে, কিন্তু নড়াচড়াটা ছিল খুবই ছন্দময় এবং উদ্দেশ্যমূলক। আমি এলিজাকে ডাকলাম। আমরা দুজনে মিলে দেখলাম ছোট ছোট ঢেউ উজান দিকে বইছে, যার কোনো মানে হয় না। মনে হচ্ছিল যেন কেউ বা কিছু একটা পানির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। যখন আমরা টর্চের আলো ওদিকে ফেললাম, নড়াচড়া থেমে গেল। আলো সরিয়ে নিলেই আবার শুরু হলো। আমরা তাঁবুতে ফিরে এলাম, নিজেদের এই বুঝিয়ে যে ওটা আমাদের কল্পনা অথবা পানির নিচে মাছের নড়াচড়া। নেট আর আমার ভাই প্রথমে কিছু খেয়াল করেনি, কিন্তু ভোরের দিকে আমরা চারজনেই ক্যাম্পের চারপাশে কিছু শব্দ শুনতে শুরু করলাম। লম্বা ঘাসের ভেতর খসখস শব্দ,
আমাদের বাইরের কারো পায়ের আওয়াজ এবং মাঝে মাঝে ফিসফিসানি যা আমাদের ঘিরে ঘুরছিল। কথাগুলো স্পষ্ট ছিল না, শুধু অস্পষ্ট গুঞ্জন মনে হচ্ছিল। কিন্তু মাঝে মাঝে চলে যাও এবং এবং এখানে থেকো না, এই শব্দগুলো আমি নিশ্চিতভাবে শুনতে পাচ্ছিলাম। শনিবার সকালে আমরা সব কিছু যুক্তিতে আনার চেষ্টা করলাম। হয়তো কোনো পশু, বাতাস বা প্রতিধ্বনি। আমরা আবার খাড়িতে মাছ ধরতে গেলাম। সেদিন পানি শান্ত ছিল, কিন্তু সারাদিন ধরে সূক্ষ্ম কিছু ঘটনা ঘটতেই থাকলো। পাহাড়ের ওপর পাথরগুলো নিজে নিজেই নড়ছিল, যদিও সেখানে কেউ ছিল না। ছায়াগুলো এমনভাবে নড়ছিল যা সূর্যের অবস্থানের সাথে মিলছিল না। আমাদের পানির বোতলগুলো জায়গা মতো পাওয়া যাচ্ছিল না, যদিও আমরা কেউ সেগুলো সরাইনি। সন্ধ্যায় আতঙ্ক বাড়তে শুরু করলো। খাড়িতে পানি ছলৎ করার শব্দ, ঘাসের ভেতর ধীর পায়ের আওয়াজ, আর সেই নিচু ফিসফিসানি আবার শুরু হলো। মনে হচ্ছিল শব্দগুলো এক এক সময় এক এক দিক থেকে আসছে এবং একদম কানের কাছে কেউ মুখ এনে কথা বলছে। এলিজার একা কোথাও যেতে রাজি হচ্ছিল না। আমি আর নেট যখনই গাছের সারির দিকে যেতাম, মনে হতো কেউ আমাদের উপর নজর রাখছে। রাত 10টার দিকে শব্দগুলো আরো জোরালো হলো। আগুনের পাশে দাঁড়িয়ে আমরা পরিষ্কার দেখলাম লম্বা ঘাসের ভেতর কিছু একটা নড়ছে। কেউ বা কিছু একটা ক্যাম্পের চারপাশ দিয়ে খুব দ্রুত দৌড়াচ্ছে, মানুষের চেয়েও দ্রুত, কিন্তু কোনো শব্দ নেই এবং কোনো নির্দিষ্ট আকার নেই। তারপর কণ্ঠস্বরগুলো একদম পরিষ্কার হয়ে এলো। তারা বলছিল, তোমাদের এখানে থাকা উচিত নয়, এখনই চলে যাও, এখনই চলে যাও। এটা কোনো চিৎকার ছিল না, ছিল খুব শান্ত এবং সরাসরি, যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে আমাদের সাথে কথা বলছে। ঠিক তখনই আমরা ওটা দেখতে পেলাম। ক্যাম্পের ওপারে আমাদের এটিভির সামনে একটি লম্বা অন্ধকার অবয়ব হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার শরীরের নিচের অংশটি নিরেট ছিল না, অন্ধকারের সাথে মিশেছিল। কোনো মুখ বা হাত দেখা যাচ্ছিল না, শুধু উচ্চতা আর বিশালতার একটা আভাস পাওয়া যাচ্ছিল। আমাদের দেখা মাত্রই সে সোজা হয়ে দাঁড়ালো এবং কয়েক সেকেন্ড আমাদের দিকে তাকিয়ে রইল। আমরা কেউ নড়তে পারছিলাম না। এলিজা চিৎকার করে উঠতেই আমাদের জড়তা কাটলো। অবয়বটি দ্রুত ওপরের সুড়ঙ্গগুলোর দিকে গিয়ে অদৃশ্য হয়ে গেল। আমাদের এটিভিটি স্টার্ট নিতে দেরি করছিল, যেন ব্যাটারির সব চার্জ কেউ শুষে নিয়েছে। স্টার্ট হওয়ার পর আমরা আর এক মুহূর্ত দেরি করিনি। সব ফেলে রেখেই আমরা ওখান থেকে যান নিয়ে পালালাম। পরের 1 বছর আমাদের সবার উপরে এর প্রভাব ছিল। আমার অন্ধকার ঘরে ঘুমাতে কষ্ট হতো। এলিজা রাতে একা হাঁটতো না, নেট সবসময় ঘরের আলো জ্বালিয়ে রাখতো। আমরা আর কোনো দিন আমাদের ফেলে আসা মালপত্র নিতে ওখানে যাইনি। তবে পরে স্থানীয় শিকারীদের কাছে শুনেছি তারাও সেখানে কেউ নজর রাখছে এমন অনুভব করত। আমার কাকা, যিনি ওই জায়গার মালিক ছিলেন, পরে ওই পাহাড়ের শিকারে গিয়ে দুর্ঘটনায় পঙ্গু হয়ে যান। তিনি মাকে বলেছিলেন যে অদেখা কিছু একটা তাকে এটিভিতে উঠতে এবং এলাকা ছাড়তে সাহায্য করেছিল। এখনো দশকের পর বছর পার হয়ে গেলেও সেই খাড়ি আর সুড়ঙ্গের কথা ভাবলে আমার বুক কেঁপে ওঠে। জায়গাটা মোটেও খালি নয়, সেখানে দৃষ্টির আড়ালে কেউ একজন সবসময় শান্তভাবে আমাদের পর্যবেক্ষণ করছে। কয়েক বছর আগে আমার বন্ধু লরা একটি গ্রামীণ হাসপাতালে নাইট শিফটে কাজ করার সময়ের অভিজ্ঞতার কথা বলেছিল। নতুন অভিজ্ঞতা। সে সিমন নামের আরেকজন নার্সের সাথে একটি শান্ত ইংয়ে কাজ করত। তাদের একজন রোগী ছিলেন মিসেস হারগ্রোভ, যার একটি ছোট অপারেশন হওয়ার কথা ছিল। লরা তাকে প্রি অপারেটিভ এরিয়ায় নিয়ে যাওয়ার দায়িত্বে ছিল। মিসেস হারগ্রোভের বয়স ছিল 70-এর কোঠায়। তিনি খুব শান্তভাবে কথা বলতেন, কিন্তু মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যেতেন। তিনি লরাকে ভুল করে আত্মীয় ভাবতেন এবং আশ্বাসের জন্য তার হাত শক্ত করে ধরে রাখতেন। অপারেশনটি সফল হলেও প্রথম রাতে যখন লরা তার ওয়ান কল রুমে ঘুমাতে গেল, সে একটি অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল সে হাসপাতালের করিডোরে একা হাঁটছে এবং মিসেস হারগ্রোভ
সিঁড়ির কিনারে খুব বিপজ্জনকভাবে ঝুলে আছেন। কিছু অন্ধকার ছায়া তার পা আঁকড়ে ধরে আছে। লরা যখন তাকে টেনে আনার চেষ্টা করছিল, তখন তার কানের কাছে একটি গম্ভীর কণ্ঠস্বর ফিসফিস করে বলল, পিছিয়ে যাও, ছেড়ে দাও। লরা ঘামতে ঘামতে জেগে উঠল এবং দেখল তার ডান কবজিতে কালশিটে পড়ে গেছে, যেন কেউ শক্ত করে ওটা ধরেছিল। পরের কয়েক রাতে লরা আরও কিছু অস্বস্তিকর ঘটনার সম্মুখীন হলো। খালি করিডোর দিয়ে যাওয়ার সময় সে ফিসফিসানি শুনত, যন্ত্রপাতি নিজে নিজেই বিপ শব্দ করত এবং বাতাস না থাকা সত্ত্বেও জানালার পর্দা নড়ত। লরা লক্ষ্য করল মিসেস হারগ্রোভ সবসময় তাকে চোখ দিয়ে অনুসরণ করছেন। এমনকি যখন ঘরে আর কেউ নেই, তখনও তার পার্টনার সিমনও একই জিনিস খেয়াল করছিল। তাদের তৃতীয় রাতে সিমন জানালো সেও রোগীদের বিপদে পড়ার দুঃস্বপ্ন দেখছে। এক রাতে রাউন্ড দেওয়ার সময় তারা দেখল মিসেস হারগ্রোভের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তার চোখ ঘরের একটি খালি কোণার দিকে নিবদ্ধ। হঠাৎ ডিজিটাল ঘড়িটি মিটমিট করে উঠল এবং তারা দেয়ালের ওপর একটি ছায়া দেখতে পেল, যা তাদের কারো নড়াচড়ার সাথে মিলছিল না। লরা আর সিমন ভয় পেলেও রোগীর পাশে দাঁড়িয়ে নিজেদের শান্ত রাখার চেষ্টা করছিল। সপ্তাহ পার হওয়ার সাথে সাথে এই মানসিক চাপ নার্স দুজনের উপর প্রভাব ফেলতে শুরু করলো। সিমন মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করলো এবং দুঃস্বপ্ন দেখা তার নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়ালো। লরা শেষ পর্যন্ত অন্য একটি হাসপাতালে বদলি হয়ে গেল। সিমন সেখানে কাজ চালিয়ে গেলেও তার মানসিক অবস্থার অবনতি হতে থাকলো। পরে সহকর্মীরা জানিয়েছিলেন যে সিমন রোগীদের নিরাপত্তা নিয়ে এক ধরনের অপরাধবোধে ভুগতেন। মিসেস হারগ্রোভের সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও লরার মনে সেই শান্ত করিডোর আর নড়াচড়া করা ছায়াগুলোর স্মৃতি অমলিন হয়ে ফিরে গেলেও লরার মনে সেই শান্ত করিডোর নড়াচড়া করা ছায়াগুলো অমলিন হয়ে গেছে। সে বুঝতে পেরেছিল যে কিছু অভিজ্ঞতা মানুষের মনে স্থায়ী ক্ষত রেখে যায়, যা সহজে মোছা যায় না। জাপানের এক বন্ধু আমাকে তার একটি সামার জবের কথা বলেছিল, যা সে আজও ব্যাখ্যা করতে পারে না। তখন তার বয়স ছিল 17 এবং সে একটি ইলেকট্রনিক্স দোকানে কাজ করত। এক সন্ধ্যায় দোকানের ম্যানেজার তাদের পাহাড়ি এক রেস্তোরাঁয় রাতের খাবারের দাওয়াত দিলেন। সেখানে যাওয়ার পথে একটি গভীর গিরিখাতের ওপর পুরনো ঝুলন্ত ব্রিজ পার হতে হতো। তারা দুটি গাড়িতে করে যাচ্ছিল, ম্যানেজার সামনে আর আমার বন্ধু ও তার কলিগরা পিছনের গাড়িতে। গোধূলি বেলায় তারা যখন ব্রিজের ওপর পৌঁছালো, তখন হালকা বৃষ্টি আর ঘন কুয়াশা ছিল। হঠাৎ ম্যানেজারের গাড়িটি ব্রেক কষল। আমার বন্ধু দেখল সামনের গাড়ির পেছনের দরজা খুলে গেল এবং দুজন ছেলে কোনো কারণ ছাড়াই গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে ব্রিজের রেলিং টপকে নিচে ঝাঁপ দিল। 100 ফুট নিচে খরস্রোতা নদীতে তাদের বেঁচে থাকার কোনো সম্ভাবনাই ছিল না। ম্যানেজার তার সিটে পাথরের মতো বসে স্টিয়ারিং হুইল আঁকড়ে ধরে বারবার বলছিলেন, আমি এটা থামাতে চাই, কিন্তু পারছি না। পরে পুলিশ এলে জানা গেল ছেলে দুটি মারা গেছে। কয়েক মাস পর আমার বন্ধু যখন হাসপাতালে ম্যানেজারের সাথে দেখা করতে গেল, ম্যানেজার ফিসফিস করে বললেন যে তিনি সেই রাতে ব্রিজের মাঝখানে সাদা পোশাক পরা এক নারীকে দেখেছিলেন। কুয়াশার ভেতর রক্তাক্ত এবং ছিন্ন ভিন্ন পোশাক পরা কিছু শিশু বেরিয়ে এসেছিল, যারা গাড়ির জানালায় ধাক্কা দিয়ে বলছিল, আমাদের সাথে চলো, আমাদের সাথে চলো। ম্যানেজার দাবি করেন তিনি সেই কণ্ঠস্বরগুলো নিজের মনের ভেতর শুনতে পাচ্ছিলেন এবং এক অদৃশ্য শক্তি তাকেও ব্রিজের কণ্ঠস্বরগুলো নিজের মনের ভেতর শুনতে পাচ্ছিলেন এবং এক অদৃশ্য শক্তি তাকেও ব্রিজের কিনারের দিকে টেনে নিচ্ছিল। ম্যানেজার আমার বন্ধুকে সতর্ক করে দিয়েছিলেন যেন সে আর কখনো ওই ব্রিজের কাছে না যায়। এরপর থেকে আমার বন্ধু ওই এলাকাটি পুরোপুরি এড়িয়ে চলে। কয়েক বছর আগে আমি আমার জীবনে ছোট ছোট কিছু জিনিস খেয়াল করতে শুরু করলাম, যেগুলোর কোনো মানে হয় না। প্রথমে কাকতালীয় মনে হলেও পরে মনে হলো অদেখা কোনো শক্তি আমার প্রতিটি কাজে বাধা দিচ্ছে।
এটি শুরু হয়েছিল তখন যখন আমার কাকুর ম্যাক্সের কিডনির সমস্যা দেখা দেয়। সে খুব একা থাকতে ভয় পেত এবং সবসময় আমার ছায়ার মতো লেগে থাকতো। সেই বছরের শেষে সে মারা গেল। ম্যাক্সের মৃত্যুর পর আমার অ্যাপার্টমেন্টে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। আসবাবপত্র নড়ে যেত, থালা বাসন জায়গা মতো থাকতো না, এবং যে যন্ত্রপাতি বন্ধ করে রাখা হয়েছে সেগুলো থেকেও শব্দ আসতো। এর সাথে সাথে আমার শরীরেও পরিবর্তন হতে থাকলো। ত্বক টান টান লাগতো, চুলের রং বদলে যেত এবং হাতের আঙুলগুলো কোনো কারণ ছাড়াই কালো বা পোড়া দেখাতো। আমি শরীরে কালশিটে নিয়ে জেগে উঠতাম, যা আগে ছিল না। স্বপ্নে দেখতাম ম্যাক্স এমন কিছুর দিকে তাকিয়ে ডাকছে যা আমি দেখতে পাচ্ছি না। ঘুমের ঘোরে মনে হতো কেউ আমার বুকের উপর চেপে বসে আছে। বাইরেরও জীবনেও বিপর্যয় নেমে এলো। আমি চাকরি হারালাম, বন্ধুত্ব ভেঙে গেল, সাধারণ কাজগুলো অসম্ভব হয়ে উঠল। আমি ঘর পরিষ্কার করা থেকে শুরু করে আধ্যাত্মিক সাহায্য পর্যন্ত সব নিয়েছিলাম, কিন্তু কিছুই কাজ আসছিল না। আমি লক্ষ্য করলাম আমার অ্যাপার্টমেন্টের কিছু পরিবর্তন আমার দাদির পুরনো বাড়ির কথা মনে করিয়ে দিচ্ছে। আমি দাদির মতো চলাফেরা করতে শুরু করলাম। এমনকি ম্যাক্স মারা যাওয়ার পর আমি জানালার বাইরে সেই একই পাখিটিকে বসে থাকতে দেখতাম, যা দাদির মৃত্যুর দিন তার জানালার বাইরে ছিল। আমার মনে হতো আমি আমার নিজের শরীর আর ঘরে বন্দি হয়ে গেছি। যোগ ব্যায়াম বা সাধারণ কাজ করতে গেলেও মনে হতো কেউ আমাকে বাধা দিচ্ছে। আমি বুঝতে পারলাম এটি কেবল ম্যাক্স বা আমার অ্যাপার্টমেন্টের বিষয় নয়, এটি তার চেয়ে বড় এবং গভীর কিছু, হয়তো যা আমার অতীত বা পরিবারের সাথে জড়িত। পারিবারিক ইতিহাস, কোনো আধ্যাত্মিক ছাপ নাকি অন্য কিছু আমি জানি না, কিন্তু এটি আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলছিল এবং একটি ধ্রুব উত্তেজনা তৈরি করেছিল যা আমাকে শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছিল। আর এখন আমি যা পারি তা পুনরুদ্ধার করার চেষ্টা করছি। আমার শরীর, আমার ঘর, আমার আত্মবোধ, একই সাথে সতর্ক থাকছি যেন এই জিনিসটাকে কোনোভাবে উস্কে না দিই। আমি নির্দিষ্ট কিছু জায়গায় এড়িয়ে চলি এবং কোনো নির্দিষ্ট প্যাটার্ন বা ধরন লক্ষ্য করার চেষ্টা করি এবং সবসময় আমার চারপাশ সম্পর্কে সচেতন থাকার চেষ্টা করি। কিন্তু সামান্য মুহূর্তগুলো মনে হয় আক্রান্ত হচ্ছে। আমি মেনে নিয়েছি যে আমি এটি পুরোপুরি ব্যাখ্যা করতে পারবো না। আমি শুধু এটুকুই জানি যে আমি এই জিনিসটাকে যত বেশি দূরে ঠেলে দিতে চাই, বাধার অনুভূতি তত বেশি প্রবল হয়। যদি কেউ এই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়ে থাকেন বা আপনার জীবনে কোনো অদৃশ্য কিছু হস্তক্ষেপ করলে ব্যক্তিগত জায়গা পুনরুদ্ধার করার উপায় জানেন, তবে আপনার যে কোনো পরামর্শের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ থাকব। এটি বর্ণনা করা কঠিন, কিন্তু মনে হয় জীবনটাই আমার উপলব্ধির ঠিক বাইরে থেকে চালিত হচ্ছে। সত্যিই আমি এটি ঘৃণা করি এবং চাই যে এটি চলে যাক। আমার যখন বয়স 14 বছর, আমি আমার 2 ভাই এবং মা বাড়ি বদল করেছিলাম। এটি আমার শহর গ্রেটার ম্যানচেস্টারের একটি কাউন্সিল হাউস। এটি সাজাতেও গুছিয়ে বসতে আমাদের প্রায় 1 মাস লেগেছিল। তখনই আমরা সবাই উপরতলা থেকে আসার শব্দ শুনতে শুরু করি। এটি শুনতে পায়ের আওয়াজ এবং সুইচ অন অফ করার মতো লাগতো। সেই সময় আমাদের 3টি বিড়াল ছিল এবং তারা সবাই উপরতলা যেতে খুব ইতস্তত করত। যখন আমরা শব্দগুলো শুনতে পেতাম, বিড়ালগুলো উপরের দিকে তাকিয়ে শব্দটা অনুসরণ করার চেষ্টা করত। আমরা যদি কোনো বিড়ালকে কোলে তুলে উপরতলায় নিয়ে যাওয়ার চেষ্টা করতাম, তারা সব সময় আমাদের সাথে ধস্তাধস্তি করত এবং পরিষ্কার বুঝিয়ে দিত যে তারা ওখানে যেতে চায় না। সেখানে কয়েক মাস থাকার পর শব্দগুলো আরও ঘন ঘন হতে লাগলো। তারপর এক রাতে আমার মা বললেন যে তিনি বিছানায় শুয়ে পড়ছিলেন এবং অনুভব করলেন তার বিছানার এক পাশ দেবে গেল। মনে হলো কেউ তার পাশে এসে বসলো। সেখানে 4 বছর থাকার পর আমরা সবাই কম বেশি এতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। শব্দগুলো কিছুটা কমে এসেছিল, এমনকি বিড়ালগুলো মাঝে মাঝে উপরতলায় যাওয়ার সাহস করত। তাদের একজন এমনকি আমার আর আমার ভাইয়ের শোবার ঘরেও ঘুমাতো। আমার যখন 18 বছর বয়স, আমার বড় ভাই বাড়ি থেকে চলে গেল এবং আমার মা একটি পাব পরিচালনার চাকরি পেলেন।
এবং তার উপরে একটি ফ্ল্যাটে চলে গেলেন। তাই এখন শুধু আমি, আমার ছোট ভাই এবং বিড়ালগুলো সেখানে থাকতাম। আমি দ্রুত বড় ভাইয়ের পুরনো ঘরে চলে গেলাম, যা ছিল প্রথমবার নিজের একটি ঘর পাওয়া। আমি দ্রুত ওটা নিজের মতো করে সাজিয়ে নিলাম এবং আমার ছোট ভাই তার ঘরের বাড়তি জায়গা ব্যবহার করে একটি ওয়েট লিফটিং বেঞ্চ কিনলো। সে অবশ্য এটা খুব একটা ব্যবহার করতো না, বারের ওপর হ্যাঙ্গারে তার জামা কাপড় ঝুলিয়ে রাখতো। আর এটি পরবর্তী ঘটনার পেছনে ভূমিকা রেখেছিল। এক রাতে আমি স্বাভাবিকভাবেই রাত 10টার দিকে ঘুমাতে গিয়েছিলাম এবং দ্রুতই ঘুমিয়ে পড়েছিলাম। কয়েক ঘন্টা পর আমার ভাইয়ের ঘর থেকে আসা একটি বিকট শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি দ্রুত বিছানা থেকে লাফিয়ে উঠে ভাইয়ের ঘরের দরজা খুললাম এবং বিড়ালটি দৌড়ে বেরিয়ে গেল। আমার ভাইও তখন পরিষ্কারভাবে সবেমাত্র জেগে উঠেছে। আমি সাথে সাথে লক্ষ্য করলাম যে আমার ভাই তার বারবেলের যে জামা কাপড় ঝুলিয়ে রেখেছিল সেগুলো এপাশ ওপাশ দুলছে। আর যে শব্দে আমাদের ঘুম ভেঙেছিল তা ছিল 60 কেজির বারবেলটি জামা কাপড় সহ কেউ তুলে আবার নিচে ফেলে দিয়েছে। আমরা দুজনে একটু ঘাবড়ে গিয়েছিলাম, কারণ এটি ছিল এই বাড়ির থেকে শোনার সবচেয়ে জোরে শব্দ। কিন্তু ভাগ্যক্রমে এমন কিছু আর কখনো ঘটেনি, যতক্ষণ না আমার ছোট ভাই মায়ের সাথে স্পেন গিয়েছিল এবং আমি বাড়িতে একাই ছিলাম। তবে আমি বন্ধুদের সাথে ইবিজা যাওয়ার একটি ট্রিপ বুক করেছিলাম। আমাদের ফ্লাইটের আগের রাতে আমি আমার এক বন্ধুকে আমার বাড়িতে থাকতে বলেছিলাম, কারণ সে খুব গভীর ঘুমে আচ্ছন্ন থাকতো এবং তাকে জাগানো কঠিন ছিল। আর আমরা চাইনি সে ফ্লাইটের জন্য দেরি করুক। সে বিকাল 4টার দিকে আমার বাড়িতে এলো। আমি তাকে আগেই বলেছিলাম যে উপরতলায় পায়ের আওয়াজ শোনা যেতে পারে, কিন্তু আমার মনে হয় না সে বিশ্বাস করেছিল। যেহেতু গ্রীষ্মকাল ছিল, দিনটা খুব গরম ছিল, তাই আমি একটু বাতাস আসার জন্য পেছনের দরজা খুলে রেখেছিলাম এবং আমরা দুজনেই লিভিং রুমে বসেছিলাম। তারপর পায়ের আওয়াজ শুরু হলো। আমার বন্ধু জানতো যে বাড়িতে শুধু আমরাই আছি, কারণ অন্য কেউ উপরতলায় যেতে চাইলে আমাদের পাশ দিয়েই যেতে হতো। তারপর পায়ের আওয়াজ আরও জোরে হলো, সাধারণের চেয়ে অনেক বেশি জোরে, এবং হঠাৎ করেই মনে হলো খুব বিশাল দেহের কেউ সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমে আসছে। আমরা দুজনেই বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে গেলাম। জিনিসটি শেষ ধাপে পৌঁছানোর আগেই আমার বন্ধু আর ভেতরে যেতে রাজি হলো না, আর আমি অনিচ্ছা সত্ত্বেও পাসপোর্ট এবং লাগেজ নিতে এবং বিড়ালদের খাবার ও পানি দিতে ভেতরে গেলাম, কারণ আমার বড় ভাই পরের দিনও আসবে তাদের খাওয়াতে, যতক্ষণ না ছোট ভাই ফিরে আসে। এরপর আর তেমন কিছু ঘটেনি। আমি অনুমান করি, যাই হোক না কেন, এটি আমার এবং আমার ভাইয়ের উপস্থিতিতে অভ্যস্ত ছিল এবং বাড়িতে নতুন লোক আসা পছন্দ করতো না। প্রায় 2 বছর পর আমরা ওই বাড়ি থেকে চলে যাই এবং একজন নতুন ভাড়াটিয়া সেখানে আসে। প্রায় 6 মাস পর নতুন ভাড়াটিয়া আমার মায়ের পাবে গিয়ে জিজ্ঞেস করে যে আমরা বাড়িতে কোনো অদ্ভুত অভিজ্ঞতা পেয়েছি কিনা। আমার মা শেষ পর্যন্ত তাদের সত্যিটা বলেছিলেন, কিন্তু বলেছিলেন যে এটি ক্ষতিকর নয় এবং তারা অভ্যস্ত হয়ে পড়বে। আজ রাতে আমি এমন কিছু দেখেছি যা আমি কিছুতেই মাথা থেকে নামাতে পারছি না, তাই কোনো ধারণা পাওয়ার আশায় আমি এখানে আসছি। আমার একটি কুকুর আছে এবং আমরা তাকে আমাদের ছোট রাস্তার ওপারে একটি মাঠে নিয়ে যাই, যাতে সে সেখানে তার কাজ সারতে পারে। সেখানে একটি রাস্তার আলো আছে, তাই আমার কাছে কোনো টর্চ ছিল না, কিন্তু আলোর ব্যাসার্ধের একদম শেষ প্রান্তে আমার বাম চোখের কোণে আমি কিছু একটা বাম দিক থেকে আরও বাম দিকে সরে যেতে দেখলাম এবং ওটার দিকে তাকালাম। যাই হোক না কেন, এটি 2 পায়ে দাঁড়িয়েছিল, হালকা বাদামি রঙের, এবং আমি জানি এটি কোনো হরিণ ছিল না, কারণ আমি এটিকে কখনোই 4 পায়ে দেখিনি। আর এটি শুনতে একটু বোকা বোকা লাগতে পারে, কিন্তু এটি প্রায় 20 ফুট ধরে এত অনায়াসে নড়ে চড়ে বেড়াচ্ছিল যে আমি নিশ্চিতভাবে জানি এটি কোনো হরিণ বা ওই জাতীয় কিছু ছিল না। এছাড়া এটি মোটেও কোনো শব্দ করেনি। আমি কেবল এটি নড়াচড়া করতে দেখেই খেয়াল করেছিলাম। দুর্ভাগ্যবশত আমার কুকুর এটি খেয়াল করেনি, কারণ সে উল্টো দিকে মুখ করে তার কাজ সারছিল। আমি এটিকে চলে যেতে দেখিনি, কারণ আমি কুকুরের দিকে তাকিয়েছিলাম সে বাড়িতে ফেরার জন্য প্রস্তুত কিনা তা দেখার জন্য। আর 1 সেকেন্ড পর যখন তাকালাম, এটি নিঃশব্দে গায়েব হয়ে গিয়েছিল। আমি যতক্ষণ পর্যন্ত ঘাবড়ে যাইনি
ততক্ষণ না আমি এটি নিয়ে আমার মায়ের সাথে কথা বললাম। তিনি অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস করেন এবং মাঝে মাঝে আমি তাকে পাত্তা দিই না। কিন্তু কুকুরের সাথে ফিরে আসার পর আমি তাকে বললাম যে মাঠের বাইরে অদ্ভুত কিছু একটা আছে। তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে ওটা কি সোজা হয়ে দাঁড়িয়েছিল এবং কোন জায়গায় তার শরীরের অবশেষ খুঁজে পেতে সাহায্য করতে বলেছিল। স্বপ্নটা যেমনটা বললাম অদ্ভুত ছিল, কিন্তু আমি ওটা এড়িয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম যে রান্নাঘরে অত্যন্ত মিষ্টি পারফিউমের গন্ধ আমার নাকে লাগছে এবং এটি প্রায় ঘন ঘন হতে লাগলো। আমি জানি বাড়িতে কেউ ওটা ব্যবহার করে না, কারণ আমার মা বা আমি কেউই মিষ্টি পারফিউম পছন্দ করি না। এবং তারপর আমার ঘরটা সবসময় বাড়ির সবচেয়ে ঠান্ডা ঘর থাকতো। গরমের মধ্যেও ওটাই একমাত্র ঠান্ডা থাকতো, এমনকি জানালাও দরজা বন্ধ থাকলেও আমি সবসময় ভাবতাম এটি অদ্ভুত, কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নয়। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না একদিন আমার স্লিপ প্যারালাইসিস হলো। সেদিন আমার ঘরে পচা মাংসের গন্ধ আসছিল, যেন কিছু একটা শতাব্দী ধরে ওখানে পচছে। আমি কেবল পচা রক্তের গন্ধের সাথেই এর তুলনা করতে পারি। আমার মনে আছে পুরো ঘরটা খুঁজেছিলাম, কিন্তু গন্ধের উৎস বা এটি কোথা থেকে আসছিল তা কখনোই খুঁজে পাইনি। আমি তাকিয়েছিলাম কিন্তু কিছুই দেখতে পাইনি। তারপর আমি শেষ পর্যন্ত হাল ছেড়ে দিলাম। গন্ধ কমানোর জন্য ফ্যানটা আমার দিকে ঘুরিয়ে দিলাম এবং একসময় ঘুমিয়ে পড়লাম। যাই হোক, আমার স্লিপ প্যারালাইসিস হলো যেখানে আমি লড়তে পারছিলাম না। আমার মনে আছে, মনে হচ্ছিল কেউ আমাকে কষ্ট পেতে দেখে আনন্দ পাচ্ছে, যেন আমার দৃষ্টিসীমার বাইরে কেউ আমার মুখের ওপর হাসছে। জেগে ওঠার পরও গন্ধটা থেকে গিয়েছিল।
একদিন রাত 2টো বা 3টের দিকে লিভিং রুমে ভিডিও গেম খেলছিলাম। আমার বাড়ি 2 তলা, যেখানে 2য় তলায় আমার বাবা মায়ের শোবার ঘর। আমি খুব কম ভলিউমে একটি শান্ত গেম খেলছিলাম, ডেট্রয়েট বিকাম হিউম্যান, যখন হঠাৎ করে 2য় তলায় 2 শিশুর হাসাহাসি আর দৌড়োদৌড়ির শব্দে আমি চমকে উঠলাম। ভাবলাম তারাও হয়তো ওপর তলায় শিশুদের কোনো সিনেমা দেখছে, তাই ওটা এড়িয়ে গেলাম। কিন্তু লক্ষ্য করলাম যে সিনেমাটা চলছিল তা ছিল হ্যারি পটার, এবং ওটা ছিল শেষ সিনেমা। ভাবলাম হয়তো কোনো প্রতিবেশী হতে পারে, কিন্তু যখন সময় দেখলাম তখন রাত 3টে। কিছুক্ষণ পরই তাদের একজনকে কাঁদতে শুনলাম এবং দ্রুত সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমে আসতে শুনলাম। আমার মনে আছে পায়ের শব্দ শুনে আমি কিভাবে মাথা ঘোরালাম। সিঁড়ির মেঝেতে ছোট খালি পায়ের আঘাতের শব্দ, এটি ভীতিকর ছিল, কারণ যখন তাকালাম সেখানে অ্যাবসলিউটলি কেউ ছিল না। অন্য এক সময় যখন দরজার দিকে আমার পিঠ ছিল, আমি একটি ছোট মেয়েকে শান্তভাবে বলতে শুনলাম, কেউ কি আছে? আর অন্য এক মুহূর্তে ছিল যখন কেউ আমার ঘরে আমার দিকে তাকিয়ে শব্দ করার মতো করলো। আমি সিঁড়িতে লম্বা কালো চুলওয়ালা, লম্বা এবং ছেঁড়া পোশাক পরা এক নারীকেও দেখেছি। প্রথমে ভেবেছিলাম ওটা আমার মা, তাই ডাকলাম, কিন্তু ওটা অবশ্যই আমার মা ছিল না, কারণ তিনি রান্নাঘরে ছিলেন। আরেকবার এক ছেলেকে আমায় ডাকতে শুনেছিলাম, এবং আরও একবার স্লিপ প্যারালাইসিস হয়েছিল। সিগারেট আর রক্তের গন্ধ সবসময় আমার ঘরে থাকে, এবং সত্যি বলতে আমি জানি না এসব নিয়ে কী করব। ছোটবেলায় 3 থেকে 7 বছর বয়সে আমার একজন কাল্পনিক বন্ধু ছিল, তার নাম ছিল টম উইলিস। সে ছিল একজন খাটো বুড়ো মানুষ, সবসময় নীল জিন্স এবং কালো সাদা চেকের ফ্ল্যানেল শার্ট পরত। সে একজন কৃষক ছিল এবং কেবল তখনই আমার সামনে আসতো যখন আমি আমার দাদির পুরনো খামার বাড়িতে থাকতাম, যা 1800 সালের শেষের দিকে তৈরি। ওই বাড়িটা নিশ্চিতভাবেই ভুতুড়ে ছিল, যে কেউ ওই বাড়িতে গেলে সবসময় একটা খারাপ অনুভূতি পেত। খামারে পশুরা বিভৎস এবং অব্যাখ্যাযোগ্য উপায়ে মারা যেত। আমার কাকা, যিনি ওই বাড়িতে বড় হয়েছেন, তার মাঝে মাঝে অ্যাস্ট্রাল প্রজেকশন, আত্মা বেরিয়ে যেখানে তিনি বাড়িতে থাকতেন, কিন্তু মনে হতো যেন নরক জায়গাটা দখল করে নিয়েছে। আমার মা সিঁড়ি দিয়ে আগুন লাগায় এক মানুষকে দৌড়াদৌড়ি করতে দেখতেন। ওপরতলার একটি শোবার ঘর জমে যাওয়ার মতো ঠান্ডা থাকতো। তাপমাত্রা যাই হোক না কেন, বা ভেড় দিয়ে যতই তাপ দেওয়া হোক না কেন। দুর্ভাগ্যবশত আমার মালিকের কিশোরী মেয়ে 1965 সালে আত্মহত্যা করেছিল, কারণ সে তার নোটে লিখেছিল আগুন লাগা মানুষটি কখনোই তার মন থেকে যায়নি এবং তাকে ততক্ষণ পর্যন্ত উত্তপ্ত করত যতক্ষণ না সে আর সহ্য করতে পেরেছিল। টম কেবল এই বাড়িতেই আমার সামনে আসতো, এবং 2009 সালে দাদি নর্থ ক্যারোলিনা চলে যাওয়ার পর এবং বাড়িটা বিক্রি করার জন্য বাজারে তোলার পর আমি তাকে আর দেখিনি। বাড়িটা 2012 সালের আগে বিক্রি হয়নি। নতুন মালিকেরা সেখানে 2 বছর থাকার পর আবার বিক্রি করার জন্য বাজারে তোলে, এবং বাড়িটা আজও খালি পড়ে আছে। টম আর আমি একসাথে সময় কাটাতাম, এবং সে আমার সাথে বড়দের মতো কথা বলতো। আমাকে বলেছিল সে একজন কৃষক। আমার সাথে খেলার সময়টুকু বাদে বেশিরভাগ সময় পশুদের যত্ন নিত। সে সবসময় খুব ভালো ছিল এবং তার শক্তি নিরাপদ ও আমন্ত্রণমূলক মনে হতো। আমি আমার পরিবারকে বন্ধু টমের কথা বলেছিলাম, কিন্তু আমরা সবসময় বলতাম সে কেবল আমার কাল্পনিক বন্ধু। আমি এখনও তার পূর্ণ কুচকানো মুখ এবং প্রফুল্ল হাসি দিনের আলোর মতো পরিষ্কার দেখতে পাই। কিন্তু আপনাদের কি মনে হয় সে কোনো আত্মা হতে পারে? হয়তো আমার মা, তার ভাই এবং বাবা মায়ের আগে সে ওই বাড়িতে থাকতো। আমি তার নাম খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কিছুই খুঁজে পাচ্ছি না। হয়তো এটি থমাস বা টম উইলিস বা উইলসন বা ডাবল এল দিয়ে উইলিস বা ওই জাতীয় কিছু, অথবা হয়তো টম কোনো মধ্যনাম। আমি সাহায্য বা এমন কোনো সোর্সের নাম চাই না, এমন কোনো সোর্সের নাম চাই যা ব্যবহার করে আমি তার সম্পর্কে কোনো তথ্য খুঁজে পেতে পারি, যেমন মৃত্যু রেকর্ড বা শোক সংবাদ
বা ওই জাতীয় কিছু। যদি কেউ আমাকে এই তথ্য খুঁজে পেতে সাহায্য করতে পারেন, খামার বাড়িটি অ্যালেন কাউন্টির একদম উত্তর অংশ লিঙ্কন হাইওয়েতে বিস্তৃত লিমা ওহিও অঞ্চলে। কেউ সাহায্য করতে পারলে সত্যিই কৃতজ্ঞ থাকব। 2023 সালের শুরুর দিকে আমি ফোর্ট ক্রেগ অ্যাডামস এর বনে একটি প্রশিক্ষণ অনুশীলন করছিলাম। প্রথম রাতে আমি বনের ধার বরাবর নিরাপত্তা প্রহরায় ছিলাম এবং একজন মানুষের একটি দীর্ঘ কৃষ্কায় অন্তত 7 থেকে 8 ফুট অবয়ব দেখলাম, যা পুরোপুরি কালো ছিল। এটি প্রায় 50 থেকে 80 মিটার দূরে ছিল এবং এটি গাছের পেছন থেকে ধীরে ধীরে উকি দিত এবং তারপর দৌড়ে অন্য একটি গাছের পেছনে যেত এবং টানা 5 মিনিট ধরে এটি করতে থাকলো। তারপর আমি আর এটিকে দেখিনি। সূর্য তখনও পুরোপুরি অস্ত যায়নি। আমি চোখ পিট পিট করে তাকালাম, অন্যদিকে তাকালাম, কিন্তু এটি তখনও ওখানেই ছিল। প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না এবং ভাবলাম হয়তো গাছের ছায়া আমাকে বিভ্রান্ত করছে, তাই ওটা উড়িয়ে দিলাম। কিন্তু পরে সেই রাতে এবং পরের কয়েকদিনে আরও অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। প্রথম রাতে আমি আর আমার স্কোয়াড বনের সেই এলাকা থেকে একটি দীর্ঘ তীক্ষ্ণ চিৎকার শুনতে পেলাম, যেখানে আমি জিনিসটিকে দৌড়াতে দেখেছি। দ্বিতীয় রাতে আমি আর আমার দল বনের মধ্য দিয়ে 3 জনের একটি দলকে যেতে দেখলাম এবং আমরা যখন তাদের প্রতিহত করার চেষ্টা করলাম, দলটি ভোজবাজির মতো গায়ে হয়ে গেল। সেখানে আর কেউ ছিল না। একজন মূল্যায়নকারী আমাদের কাছে এসে বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করলেন, আমরা কিসের দিকে গুলি করছি, কারণ ওখানে কোনো বিরোধী পক্ষ বা ওপার ছিল না। আমরা যা দেখেছি তা ব্যাখ্যা করার পর তিনি বললেন যে অন্তত এটি অল্টারনেটিভ রোটেশন। যারা এখানে আসে তারা বনের ওই সেক্টরে 3 জনের একটি দলকে দেখতে পায়, যেখানে আমরা নিরাপত্তা প্রহরায় ছিলাম। তৃতীয় রাতে ওসি বা মূল্যায়নকারীরা সন্ধ্যায় রোল কল করছিলেন এবং একজন মূল্যায়নকারী, যিনি দিনের শুরুতেই চলে গিয়েছিলেন, তিনি বনের ভেতর থেকে চিৎকার করে বললেন, এটি আমি সেখানে কাউকে দেখতে পেলাম না। তিনি আসলে কয়েক ঘন্টা আগেই চলে গিয়েছিলেন। বলা বাহুল্য, সেই রাতগুলোতে আমি আর আমার দল আমাদের স্লিপিং ব্যাগগুলো খুব কাছাকাছি রেখেছিলাম। এটি ছিল প্রথম বিশ্বযুদ্ধের একটি প্রশিক্ষণ এলাকা। আমি সত্যি নিশ্চিত নই যে তারা আত্মা ছিল নাকি নেটিভ আমেরিকান লোর সম্পর্কিত কিছু, নাকি তারা অন্য কিছু ছিল, কিন্তু আমি জানতে চাই কেউ এই এলাকা বা এটি গ্রেগ অ্যাডামসে একই ধরনের কিছু ঘটে থাকে, তবে আমি সত্যিই তা শুনতে চাই। বেশিরভাগ সময় যখন মানুষের অতিপ্রাকৃত অভিজ্ঞতা হয়, তারা একা থাকে, অন্ধকার থাকে এবং সাধারণত অতিরিক্ত সতর্ক বা আতঙ্কিত থাকার কোনো কারণ থাকে, যেমন বনে থাকা বা কোনো পরিত্যক্ত বাড়ি অন্বেষণ করা বা ওই জাতীয় কিছু। আমার নিজেরও কিছু অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে যা আমি আমার মন জিনিসগুলো ঠিকভাবে প্রসেস করতে পারছে না বলে ধরে নিই। তবে এটি অভিজ্ঞতা আমার কাছে একটু অন্যরকম লাগে। দেখুন, 3 গ্রীষ্ম আগে আমি অ্যাপার্টমেন্ট পেইন্টিং করার কাজ করতাম। পেইন্টিং কোম্পানি ক্রু বা দল হিসেবে কাজ করত, যেখানে প্রতিটি দলকে আলাদা আলাদা কাজের জায়গা দেওয়া হতো। আমি ছিলাম অ্যাপার্টমেন্ট ক্রু লিড, যা মূলত ম্যানেজারের সমার্থক। অ্যাপার্টমেন্ট ক্রু লিড ছিল একটি দ্রুতগতির হেকটিক পদ, যার জন্য দিনে 10 থেকে 11 ঘন্টা কাজ করতে হতো। সবচেয়ে কম অভিজ্ঞ পেইন্টারদের একটি দল পরিচালনা করতে হতো এবং প্রতিদিন 3 বা 4টি কাজের জায়গার মধ্যে যাতায়াত করতে হতো। এসব বলার মানে হলো, আমি যখন কাজ করি আমি সবসময় উজ্জ্বল পরিবেশে অন্য মানুষের মাঝে থাকি এবং ফোকাসড থাকি, আর আমার শরীর সবসময় গতিশীল থাকে। এটি এমন সেট জায়গা যেখানে আমি কিছু কল্পনা করতে শুরু করব বলে আশা করি, আর সে কারণেই এই নির্দিষ্ট ঘটনাটি আমার কাছে খুব আলাদা মনে হয়। আমার দলে একটি 2 বেডরুমের অ্যাপার্টমেন্ট রিপেইন্টিং করার প্রায় অর্ধেক কাজ শেষ করেছিল। আমি প্রথম বেডরুমটি রোল আউট করা শেষ করে দ্বিতীয় ঘরে চলে গিয়েছিলাম এবং ছাদ ভর্তি করার কাজ প্রায় অর্ধেক শেষ হয়ে গেছিল। প্রথম যে জিনিসটি আমি খেয়াল করলাম তা হলো ভ্যানিলার সুনির্দিষ্ট তীব্র গন্ধ। আমরা যে পেইন্ট ব্যবহার করি তার কোনো গন্ধ নেই এবং আমরা যে প্রাইমার ব্যবহার করি তা ছিল পিভিসি, যার গন্ধ আপেলের মতো। কিন্তু ওই অ্যাপার্টমেন্টে আমাদের প্রাইমার ব্যবহার করার দরকার ছিল না, তাই আমি বিশ্বাস করি না যে গন্ধটা কোনো পেইন্টিং পণ্য থেকে এসেছে। আমি অতীত কয়েকবার
হঠাৎ ভ্যানিলার গন্ধ পেয়েছি। তাই প্রথমে ভেবেছিলাম এটি হয়তো কোনো ঘ্রাণজনিত হ্যালুসিনেশন হতে পারে, তবে এটি ছিল আমার পাওয়া সবচেয়ে তীব্র গন্ধ। যাই হোক, ভ্যানিলার গন্ধ পাওয়ার প্রায় 15 সেকেন্ড পর আমার পুরো শরীর হঠাৎ এক প্রায় পঙ্গু করে দেওয়া ভয়ে আচ্ছন্ন হয়ে গেল। আমার সব লোম খাড়া হয়ে গেল, আমি চোখে পানি অনুভব করতে পারলাম এবং আমার সাইনাস ফুলে উঠল, যেন আমি কাঁদতে যাচ্ছি বা হাসি দিতে যাচ্ছি। আমার হাত ভয়ে এত জোরে কাঁপতে শুরু করলো যে আমি রোলার স্থির থাকতে পারছিলাম না। তাই একটু বিশ্রামের জন্য ওটা বালতিতে রেখে দিলাম। এটি ফাইট বা ফ্লাইট এর মতো মনে হচ্ছিল, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছিলাম না আমি কিসের সাথে লড়াই করব বা আমার শরীর কোথায় পালাতে চায়। আমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য ঘুরলাম এবং ঘোরার সময় দেখলাম আমার কয়েক ফুট পিছনে একটি পেইন্টিং ন্যাকড়া মেঝেতে পড়ে গেল। এটি যে গতিতে নিচের দিকে নামলো, আমার মনে হয় এটি আমার মাথার উচ্চতার কাছাকাছি জায়গা থেকে ফেলা হয়েছিল। যদিও আমি জানি না ওটা ভাসছিল কিনা, কারণ আমি কেবল ওটা পড়তেই দেখেছি। আমরা অ্যাপার্টমেন্টের 6 ইঞ্চি রোলারগুলোর মাথা পরিষ্কার করার জন্য অনেক ন্যাকড়া ব্যবহার করি এবং সেগুলো পূর্ণ কাটা টি শার্টের টুকরো দিয়ে তৈরি। এটি খুব সংক্ষিপ্ত ছিল, কিন্তু আমি নিশ্চিতভাবেই ওটা পড়তে দেখেছি এবং ওটা কোনো কিছুর উপর রাখা থাকতে পারতো না, কারণ ঘরটা খালি ছিল। তাই সত্যিই আমি জানি না কিভাবে ওটা পড়লো। পরের যে জিনিসটা আমি শুনলাম তা হলো আলমারি থেকে আসা একটি ঘষার শব্দ। আলমারির দরজা খুলে ফেলা হয়েছিল, তাই আমি দেখতে পাচ্ছিলাম ওটা খালি। দেয়ালগুলো প্লাস্টারের ছিল, তাই এটি একটি বেশ সুনির্দিষ্ট এবং অনিয়মিত ঘষার শব্দ ছিল। যাই হোক না কেন, এটি আলমারির এলাকা থেকে শুরু হয়েছিল এবং তারপর একটি নির্দিষ্ট ঘষা ছাদ দিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো এবং একটি দেয়াল দিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এগুলো 100% আলাদা ঘষা ছিল, কারণ আমি ছাদ আর দেয়ালের মধ্যে দুটি ভিন্ন ঘষার পিচ শুনতে পাচ্ছিলাম এবং আমার মনে হলো এটি শুনতে ঠিক তেমনই লাগছিল যেমনটা আমি কল্পনা করি যদি কেউ এক হাত দেয়ালে আর এক হাত ছাদে রেখে নখ দিয়ে ঘষতে ঘষতে হেঁটে আসছে। যাই হোক, আমি আর দাঁড়িয়ে থাকিনি, আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম এবং শব্দ, ভয় ও গন্ধ সব থেমে গেল। কিন্তু আমার সিস্টেমে তখনও অনেক রেসিডুয়াল অ্যাড্রেনালিন ছিল। রান্নাঘর পেইন্টিং শেষ করা আমার 2 কলিগের সাথে কথা বলে জানলাম তারাও ঘষার শব্দ শুনেছিল, কিন্তু তেমন খেয়াল করিনি, কারণ সাধারণত অনেক ঘষা আর আওয়াজ লেগেই থাকে। অদ্ভুত ব্যাপার হলো 6 ইঞ্চি রোলারটি সিলিং লাইনে এজিং করার সময় প্রায় একই রকম শব্দ করে, কিন্তু সেদিন আমরা ছাদ পেইন্টিং করছিলাম, তাই ছাদের এজিং করছিলাম না এবং এটি পরিষ্কারভাবে 2টি আলাদা জায়গা থেকে এসেছিল। আমি ভূত বা আত্মা বা ওই জাতীয় কিছু নিয়ে বেশ সন্দিহান, কিন্তু আমি কিছুতেই এর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলাম না। আমার একমাত্র ব্যাখ্যা হলো আমি কোনোভাবে এসব হ্যালুসিনেট করেছি, কিন্তু তা ঘষার শব্দ ব্যাখ্যা করে না। আমার কোনো মানসিক অসুস্থতা নেই। আর যদি আপনার কোনো ধারণা বা ব্যাখ্যা থাকে তবে দয়া করে আমাকে ভুল প্রমাণ করুন, কারণ আমি জানতে চাই যে এটি প্যারানর্মাল বা অতিপ্রাকৃত নয়। এছাড়া এরপর থেকে আমার আর এমন কিছু ঘটেনি, তাই সত্যিই জানি না ওটা কী ছিল। আমি এমন কিছু নিয়ে কথা বলবো যা আমার সাথে প্রায় 2 মাস আগে ঘটেছিল। আমি আমার দাদি, কাকিমা এবং বড় ভাইয়ের সাথে আমার প্রপিতামহীর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমরা সেদিন রাতে ক্র্যাব করার পরিকল্পনা করেছিলাম, অর্থাৎ ডিনার করার পরিকল্পনা করেছিলাম। আমি এমন কিছু যা আমরা সবাই অনেক বছর ধরে করতে চেয়েছিলাম কিন্তু পারিনি, কারণ এটি এখানে অনেক দামি। যাই হোক, আমার ভাই আর আমি বেসমেন্টে মজা করছিলাম, যেখানে একটি ঘর আছে যাকে আমরা ডক রুম বলি। ডক রুমের একটি ইতিহাস আছে। যারা সেখানে গেছে, বন্ধু, পরিবার, অপরিচিত ব্যক্তি, সবাই সবসময় এতে একটু অস্বস্তি বোধ করে। ছোটোবেলায় আমার ভাই বোন এবং কাজিনরা ওখানে পা রাখতে রাজি হতো না। এই অনুভূতিকে অনেকে আতঙ্ক বা দুঃখ এবং মাঝে মাঝে বৈরী বলে বর্ণনা করেছেন। আমি ব্যক্তিগতভাবে এই গল্পের পরে অতিপ্রাকৃত বিষয়ে বিশ্বাস করতাম না, কিন্তু এই ঘরের কোনো একটা ব্যাপার খুব কাঁচা এবং প্রায় জীবন্ত মনে হতো। একই ঘরে 3 জন লোক মারা গিয়েছিল, 2 জন পরিবারের সদস্য একই বিছানায়, এমনকি আগের মালিকও। যাই হোক, ওসব পাশে রেখে এটিই ঘটেছিল। আমার ভাই আর আমি ঘরের ভেতরে আমাদের অনলাইন বন্ধু গ্রুপের জন্য
ভিডিও পাঠাতে চেয়েছিলাম। আমরা ঘন্টার পর ঘন্টা এ নিয়ে কথা বলেছি এবং তারা অবশ্যই কৌতূহলী ছিল। সে আর আমি মজা করে শুরু করলাম এবং দুর্ভাগ্যবশত এটি একটু অসম্মানজনক ছিল। আমরা একটু কৌতূহলপূর্ণভাবে ভূত হওয়ার ভান করছিলাম এবং ভালো পরে আবার সেখানে যাই এবং কথা বলতে থাকি। ঘরটা কতটা ভুতুড়ে তা নিয়ে নয়, বরং সাধারণ আড্ডা এবং বরাবরের মতো অদ্ভুত অনুভূতি অনুভব করা। আমি ভিডিওগুলো দেখতে শুরু করি কারণ একটি বেশ মজার ছিল এবং আমি অদ্ভুত কিছু লক্ষ্য করি। ধুলোর মতো এই কণাগুলো সব জায়গায় উড়ে বেড়াচ্ছে। আমরা অন্য সব ঘর পরীক্ষা করার সিদ্ধান্ত নিই। ক্যামেরার ফ্ল্যাশ ওয়ান লাইট অফ, অন্য কোনো ঘরে এমন কিছু ছিল না, যদিও সেগুলোর অনেকগুলো কখনোই পরিষ্কার করা হয়নি বা সেখানে কেউ যাতায়াত করে না। আমি আবার ডাক রুমে যাই রিফিল্ম করার জন্য। যখন হঠাৎ আমার শরীরের সব লোম খাড়া হয়ে যায়, আমি অত্যন্ত অস্বস্তি এবং এক ধরনের ভয় অনুভব করি, যা অদ্ভুত। আমি এ ঘরে সাধারণত ভয় পাই না, কেবল অস্বস্তি বোধ করি। যাই হোক না কেন, আমি দৌড়ে বেরিয়ে যাই এবং আমার ভাইকে টেনে ভেতরে নিয়ে আসি। আমি খাটের চারপাশে হাঁটলাম এবং থামলাম। আমি সেখানে 1 সেকেন্ড দাঁড়িয়ে রইলাম। আমার অস্বস্তি ক্রমে বাড়ছিল। তখনই হঠাৎ আমি অনুভব করলাম সত্যিকারের আঙুল, আস্ত আঙুলগুলো আমার মাথার পেছন দিকটা খপ করে ধরল এবং চুলের মুঠি ধরে আমাকে এক হ্যাঁচকা টান দিল। আমার ভাই তখন ঘরের একদম উল্টো দিকে ছিল। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, ওটা কি ছিল? আমি অলিম্পিকে দৌড়বিদের মতো সেখান থেকে দৌড়ে পালালাম এবং প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়লাম। আমি ভাইকে বললাম কি হয়েছে, এবং সে তা নিশ্চিত করলো সে মিথ্যেবাদী নয় আর আমাকে কেউ স্পর্শ করছে বা আঘাত করেছে এমন বিষয় নিয়ে সে কোনো দিন মজা করবে না। সে বলল যে সে নিজের চোখে আমার মাথাটা পেছন দিকে টেনে নিতে দেখেছে এবং লক্ষ্য করেছে আমি কতটা ফ্যাকাশে হয়ে গেছিলাম। সেই দিনের পর থেকে আমি আর ওই ঘরে পা রাখিনি এবং রাখবো না। এই ঘটনার পর এখন আমি পরলৌকিক বা অতিপ্রাকৃত বিষয় বিশ্বাস করি। আমি বহু বছর ধরে এগুলো বিশ্বাস করার চেষ্টা করেছি, কিন্তু কোনো প্রমাণ পাইনি। তবে এই ঘটনার পর আমি নিশ্চিতভাবে বিশ্বাসী। এই ঘটনা আমার কলেজ জীবনের, যখন আমার সাথে অনেক অদ্ভুত সব ঘটনা ঘটতো। আমি জানি না কেন ওই সময় আমি এত সব অদ্ভুত লোকজনকে আকর্ষণ করতাম। হয়তো আমার জীবনধারা নিয়ে আরও একটু ভাবা উচিত ছিল। যাই হোক, কলেজে আমি টিউটর হিসেবে কাজ করতাম, কিন্তু সপ্তাহান্তে মাঝে মাঝে পারিবারিক বন্ধুদের বাচ্চাদের দেখাশোনা করতাম। এক শনিবার রাতে আমি এক পরিবারের বাচ্চাদের দেখাশোনা করছিলাম। বড় ছেলে ক্রিস একা থাকার মতো বড় হলেও ছোট ভাই কেভিনকে দেখাশোনার মতো বড় হয়নি। বাবা মায়েরা সাধারণত রাত 10টার মধ্যে ফিরে আসতেন, কিন্তু সেদিন বিশেষ কোনো কারণে তাদের ফিরতে রাত 1টা বাজার কথা ছিল। তারা আমাকে রাতে থেকে যাওয়ার প্রস্তাব দিলেও আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে আমি থাকবো না। ওই বাড়িটার পরিবেশটা খুব অদ্ভুত ছিল। একটু বিচ্ছিন্ন জায়গায় আর জমির ওপর অনেকগুলো পুরনো ভবন ছিল, গুদাম, বড় বড় চালাঘর ইত্যাদি। হয়তো আমি অনেক হরর মুভি দেখেছি, কিন্তু আমার মাথায় শুধু ঘুরছিল যে এই ভবনগুলোতে মানুষের লুকিয়ে থাকার কত জায়গা আছে। আর বাড়িটা ছিল অনেক পুরনো, যা আমাকে সবসময় আতঙ্কিত করত। কেভিন আমাকে বেসমেন্টে নিয়ে যেতে চাইলো কিছু একটা খোঁজার জন্য। বেসমেন্টে তার অনেক কস্টিউম বা পোশাক ছিল যা পরে সে সাজতে পছন্দ করত। একবার সে একদম সত্যিকারের সৈনিকের পোশাক পরে একটা রেপ্লিকা মাস্কেট নিয়ে অন্ধকারের ভেতর আমার পেছনে এসে দাঁড়িয়ে আমাকে মৃত্যুর মতো ভয় পাইয়ে দিয়েছিল। বেসমেন্টে ছিল বাড়ির দ্বিতীয় ভীতিপ্রদ জায়গা। ওটা পুরোপুরি তৈরি করা ছিল না। অনেকগুলো কোণ, বাঁক আর অন্ধকার ঘর ছিল সেখানে। আমি কেভিনের সাথে বেসমেন্টের গভীর কোণে কস্টিউম এলাকায় গেলাম। যখন আমরা খুঁজছিলাম তখন হঠাৎ উপরতলায় পায়ের শব্দ শুনতে পেলাম। প্রথমে ভেবেছিলাম ওটা ক্রিস, কিন্তু ক্রিস হঠাৎ দরজায় উদয় হয়ে বলল, এটা আমি নই। আমরা তিনজন সেই অন্ধকার বেসমেন্টে দাঁড়িয়ে উপরের পায়ের শব্দ শুনতে লাগলাম। আমার মনে হলো ব্যাস, এভাবে আমাদের মৃত্যু হবে। আমি আত্মরক্ষার জন্য কোনো অস্ত্র খুঁজছিলাম। একটি বাচ্চার খেলার ঘরে বা ধোপার ঘরে অস্ত্র পাওয়ার সম্ভাবনা খুব কম ছিল, তবুও আমি মেঝেতে পড়ে থাকা একটি র্যান্ডম ক্রোবার খুঁজে পেলাম।
ঠিক সেই মুহূর্তে আমি খেয়াল করলাম বাড়ির গোল্ডেন রিট্রিভার কুকুর লিলি ডাকছে না। লিলি সাধারণত সব কিছুতেই ডাকতো। আমি নিজেকে বোঝালাম যে এগুলো হয়তো পুরনো বাড়ির স্বাভাবিক শব্দ। এরপর আমরা ওপরে গিয়ে দেখি লিলি একদম গভীর ঘুমে আচ্ছন্ন। আমি সাবধানে বারান্দার দরজা খুলে কোনো ডেলিভারি প্যাকেজ আছে কিনা দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছুই ছিল না। সবাই যখন ভিডিও গেম খেলছে, লিলি হঠাৎ পাগলের মতো ডাকতে শুরু করলো এবং 1 সেকেন্ড পরেই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমি হাতে ক্রোবার নিয়ে দরজার কাছে গেলাম। দরজার ফ্রস্টেড জানালার ভেতর দিয়ে দেখলাম কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি দরজা না খুলে জিজ্ঞেস করলাম, কে? ওপাশ থেকে একজন বলল, পিৎজা ডেলিভারি। কিন্তু আমরা কোনো পিৎজা অর্ডার করিনি। আমি লোকটাকে বললাম যে আমরা পিৎজা অর্ডার করিনি। সে জোরাজোরি না করে বলল, ওহ দুঃখিত, আমার ভুল হয়েছে, এবং চলে গেল। আমি যখন দরজার ফাঁক দিয়ে উকি দিলাম, দেখলাম সে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। দুটি বিষয় আমার খটকা লাগলো। এক, তার হাতে কোনো পিৎজার বক্স ছিল না, এবং 2, আশপাশে কোনো গাড়ি ছিল না। আমি ভয় আর উত্তেজনায় কাঁপছিলাম। রাতে আমি ক্রোবার হাতে নিয়ে জেগে বসে রইলাম। কিছুক্ষণ পর একটি পেঁচার ডাক শুনলাম, কিন্তু ডাকটা মোটেও স্বাভাবিক ছিল না। আমি কৌতূহলী হয়ে দরজা খুলে ফোনের আলো ফেললাম। যখন ডাকটা আবার শুনলাম, আমার হৃৎপিণ্ড যেন বাইরে বেরিয়ে আসতে চাইল। ওটা কোনো পেঁচার ডাক ছিল না, ওটা ছিল কোনো মানুষের কণ্ঠ যা পেঁচার ডাক অনুকরণ করার চেষ্টা করেছিল। ঠিক তখনই ফোনের ক্ষীণ আলোয় আমি একজোড়া চোখ চকচক করতে দেখলাম মানুষের উচ্চতায়। সেই লোকটা আমার খুব কাছেই দাঁড়িয়েছিল। আমি সাথে সাথে দরজা লক করে একটা চেয়ার দিয়ে আটকে দিলাম এবং রান্নাঘর থেকে বড় একটা ছুরি নিয়ে সোফায় বসে রইলাম। রাত 12টার দিকে বাচ্চারা বাবা মা ফিরে এলেন। আমি তাদের টেক্সট করে সতর্ক করেছিলাম। তারা খুব স্বাভাবিকভাবে ঘরে ঢুকলেন এবং জানালেন যে কয়েক রাত আগে তারাও বাইরে কারো উপস্থিতি টের পেয়েছিলেন। আমি আমার পারিশ্রমিক নিয়ে দ্রুত গাড়িতে উঠে সেখান থেকে চলে এলাম। সেই ক্রোবারটি আমি আর ফেরত দেইনি, ওটা আমার নিজের কাছে রেখে দিয়েছি। সেই রাতের পর আমার বেবি সিটিং ক্যারিয়ারের ইতি ঘটে। অনেক বছর কেটে গেলেও আমি নিশ্চিতভাবে জানি ওটা কোনো পেশা ছিল না। হাই স্কুলের প্রথম বছরে আলিশা ছিল আমার আদর্শ। সে ছিল আত্মবিশ্বাসী, সুন্দরী এবং স্টাইলিশ। আমি তখন খুব লাজুক ছিলাম, কিন্তু আমার শেষ বছরে আমি আমার লকারে ছোট ছোট চিরকুট পেতে শুরু করলাম। প্রথমটিতে লেখা ছিল, শুক্রবার ওই পোশাকে তোমাকে খুব সুন্দর লাগছিল। হাতের লেখা ছিল খুব সুন্দর, আর শেষে একটা ছোট হার্ট আঁকা থাকতো। মাঝে মধ্যে এমন চিরকুট আসতো, তোমার হাসি বারান্দাকে আলোকিত করে দেয়। হোমকামিং ফটোতে তোমাকে ম্যাগাজিন কাভারের মতো লাগছিল, ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয়েছিল হয়তো কোনো লাজুক জুনিয়র মেয়ে আমাকে পছন্দ করে এগুলো পাঠাচ্ছে। আমি কাউকে কিছু বলিনি, কিন্তু আমার 18তম জন্মদিনে আমার এক বান্ধবী আমার পূর্ণ লকারে একটি চিরকুট পায়, যেখানে লেখা ছিল, শুভ জন্মদিন প্রিন্সেস। এরপর আমার বান্ধবীরা তদন্ত শুরু করে। অবশেষে আমরা জানতে পারলাম চিরকুটগুলো কোনো লাজুক কিশোর বা ছাত্রীর নয়, বরং একজন বয়স্ক নারী ঝাড়ুদার বা ক্লিনার এই চিরকুটগুলো পাঠাচ্ছিলেন। তিনি আমাকে খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করতেন, আমার পোশাক, খেলাধুলা, এমনকি আমার ফেসবুক পোস্ট পর্যন্ত। যদিও তিনি সরাসরি কোনো ক্ষত করেননি, কিন্তু বিষয়টি আমার কাছে খুব অস্বস্তিকর মনে হয়েছিল। আমার বয়স যখন 7 থেকে 9 বছর, তখন একটি অদ্ভুত অতিপ্রাকৃত অভিজ্ঞতা হয়েছিল। এক রাতে ঘুমানোর পর হঠাৎ অনুভব করলাম সব কিছু প্রচণ্ডভাবে কাঁপছে। আমার বিছানা এবং আমি নিজেও। আমি বাম দিকে কাত হয়ে শুয়েছিলাম। সেই কাঁপুনির মধ্যেই আমি সামনে তাকালাম এবং একটি ছায়ামূর্তি দেখলাম। সে ছিল দ্বিমাত্রিক এবং দেখতে অনেকটা দানব বা ডিমনের মতো, কিন্তু উচ্চতায় খাটো ছিল। তার মাথায় ছোট বাঁকানো শিং ছিল এবং লম্ব নখ ছিল। জিনিসটি অদ্ভুতভাবে গ্লিচ করে, অর্থাৎ হঠাৎ মিলিয়ে গিয়ে আবার কয়েক ধাপ সামনে উদয় হয়ে আমার দিকে আসছিল। আমি চিৎকার করে কাঁদছিলাম। সে একদম আমার নাকের কাছে চলে এলো। যখনই আমি মায়ের জন্য চিৎকার করলাম, সাথে সাথে কাঁপুনি থেমে গেল এবং মূর্তিটি মিলিয়ে গেল। অনেকে ভাবতে পারেন ওটা স্বপ্ন ছিল, কিন্তু আমি জানি ওটা বাস্তব ছিল, কারণ স্বপ্নের জগৎ থেকে বাস্তব জগতে আসার কোনো ট্রানজিশন ছিল না। সব কিছু ছিল একদম নিরবচ্ছিন্ন। মূর্তিটি অদৃশ্য হওয়ার সাথে সাথেই আমি বিছানা থেকে লাফিয়ে উঠে আমার মায়ের ঘর থেকে বের হওয়ার সময় আমার শরীরটা কেমন হিম হয়ে এলো। আপনাদের সাথে কি এমন কখনো হয়েছে? আমি 19 বছর বয়সে এসে আজ এই 10-12 বছর আগের কথাগুলো শেয়ার করছি।
আপনারা যদি এমন কোনো গল্পের কথা জানেন বা নিজের এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যান, তবে আমি শুনতে পছন্দ করব। আমার বয়স এখন 13। আমি রবিবার রাতে KDWB রেডিওতে সানডে গান রেডিও কাউন্টডাউন শুনতাম। এটি রাত 8টা থেকে 9টা পর্যন্ত চলতো। তারপর ডিজে হাউস রিমিক্স বাজতো রাত 12টা পর্যন্ত। আমি তখন আমার ইংরেজি ক্লাসের বই পড়ছিলাম। আমার কাছে তখন কোনো সেলফের ছিল না, তাই আমি আমার স্টিরিও আর অ্যালার্ম ক্লকের ওপর নির্ভর করতাম। দুটো ঘড়িতেই সময় একদম ঠিকঠাক ছিল। আমি গানগুলো শুনছিলাম, যার মধ্যে 1 নম্বর গান ছিল জাস্টিন টিম্বারলেকের রক ইউর বডি। গান শেষ হওয়ার পর আমি বইয়ে বুকমার্ক রাখলাম এবং বাথরুমে গিয়ে দাঁত মাজলাম। রেডিও বন্ধ করিনি, কারণ ডিজে মিউজিক আমার ভালো লাগতো। কিন্তু আমি যখন রুমে ফিরে এলাম, আমি অবাক হয়ে গেলাম। হাউস মিউজিকের বদলে রায়ান সিক্রেস্টের গলায় আবার কাউন্টডাউন শুরু হলো। ভাবলাম হয়তো রেডিও স্টেশনে রিপ্লে হচ্ছে, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখি সেখানে আবার রাত 8টা বাজে। আমার স্টিরিও এবং অ্যালার্ম ক্লক দুটোতেই আবার রাত 8টা। আমি ওপরতলায় গিয়ে অন্য ঘড়িগুলো দেখলাম, সেগুলো রাত 8টা দেখাচ্ছে। আমি বাবার অফিসে গিয়ে তার হাত ঘড়ি দেখলাম, সেখানেও রাত 8টা। বাবা আমাকে অবাক হয়ে বললেন যে তিনি ঘড়িতে কোনো অদ্ভুত কিছু দেখেননি। আমি নিজের রুমে ফিরে এসে পুরো 1 ঘন্টার কাউন্টডাউন আবার শুনলাম। সব কিছু হুবহু একই। আমি কোনো ঘরের মধ্যে ছিলাম না, আমি বই পড়ছিলাম। মনে হলো আমি আমার জীবনের একটি ঘন্টা দ্বিতীয়বার বেছে নিলাম। রাত 9টার সময় যখন ডিজে মিউজিক শুরু হলো, আমি বাবাকে সব খুলিয়ে বললাম। বাবা বিজ্ঞানের প্রতি আগ্রহী হলেও হেসে বললেন, আমি হয়তো বইয়ে বেশি মগ্ন ছিলাম, তাই সময় খেয়াল করিনি। কিন্তু তার গানগুলো ক্রম কিভাবে ব্যাখ্যা করবে? স্ট্রিমিং আসার আগে আমরা জানতাম রেডিও স্টেশনের শিডিউল কেমন থাকে। সেই সময় রবিবারে কোনো রিপ্লে হতো না। আমার কাছে মনে হয় বাথরুম থেকে ফিরে আসার সময় আমার চারপাশের সময়টা রিসেট হয়ে গিয়েছিল। এটি কোনো বড় ঘটনা নয়, তবু সেই 1 ঘন্টার কথা মনে পড়লে আজও আমার কেমন অস্বস্তি হয়। গত সোমবার রাতে আমি আমার প্রেমিকা যে বাড়িতে ভাড়া থাকি সেখানে ঘুমাচ্ছিলাম। জায়গাটা একটু গ্রাম্য এলাকা। হঠাৎ রাত 4টের দিকে আমাদের সদর দরজায় খুব জোরে ধাক্কার শব্দে আমাদের ঘুম ভেঙে গেল। মনে হচ্ছিল কেউ দরজাটা ভেঙে ফেলতে চাইছে। আমি আমার পিস্তল নিয়ে উঠে দাঁড়ালাম। তখন বাইরে থেকে এক মহিলার চিৎকার শুনলাম, দরজা খোলো, আমার সিজার হচ্ছে, মা দরজা খোলো। সে প্রচণ্ড জোরে দরজা পেটাচ্ছিল। আমরা দরজা না খুলে পুলিশকে কল করলাম। পুলিশ জানালো অন্য কেউ অভিযোগ করেছে এবং তারা পথে আসে। প্রায় 10 মিনিট সেই মহিলা ক্রমাগত চিৎকার করছিল আর দরজা পেটাচ্ছিল। পুলিশ আসার পর তার সাথে কথা বলল। আমি বাইরে গিয়ে দেখলাম আমার দরজায় অনেকগুলো ডেন্ট অর্থাৎ গর্ত পড়ে আছে। দরজার কাছে এক জোড়া চ্যানেল লক, এক ধরনের সাঁড়াশি পড়েছিল, যা দিয়ে সে আমাদের ধাতব দরজাটি পেটাচ্ছিল। পুলিশ জানালো যে মহিলাটি পাশের বাড়িতে তার বাবা মায়ের সাথে থাকতে এসেছে এবং মাদকাসক্তির কারণে তার শরীর একদম ভেঙে পড়েছে। 5 ঘন্টা পর সে আবার আমাদের দরজা এলো এবং ক্ষমা চাইলো। এমনকি সে জানতে চাইলো দরজাটি রং করতে কত খরচ হবে। এখন বুধবার আমরা যখনই ঘর থেকে বের হই, সে তার দরজার অর্ধেকটা খুলে আমাদের দিকে অপলক তাকিয়ে থাকে। আমরা সোমবারের জন্য অপেক্ষা করছি, যাতে পুলিশের রিপোর্ট নিয়ে আমরা তার বিরুদ্ধে একটি প্রোটেক্টিভ অর্ডার পেতে পারি। সেই রাতটা সত্যিই খুব আতঙ্কিত ছিল। আমি অতিপ্রাকৃত বিষয়ে খুব একটা বিশ্বাসী নই, কিন্তু আমার পুরনো অ্যাপার্টমেন্টের কথা মনে পড়লে দ্বিধায় পড়ে যায়। আমরা দোতলায় থাকতাম, নিচে অন্য একটি পরিবার থাকতো। প্রথম সপ্তাহ থেকে অদ্ভুত সব ঘটনা শুরু হলো। জিনিসপত্র নিজে থেকে জায়গা বদল করতো, লাইট ফ্যান নিজে নিজে জ্বলে উঠতো, নিভে যেত। সবচেয়ে বড় সমস্যা ছিল আমার আর মায়ের দুঃস্বপ্ন। আমরা দুজনেই দেখতাম বনের ভেতরে কোনো এক দানব আমাদের তাড়া করছে। মা ভাবছিলেন তার হয়তো সাইকোসিস হচ্ছে এবং সেটি আমার উপর প্রভাব ফেলছে। পরে জানলাম নিচের তলার প্রতিবেশীরাও একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। এক রাতে আমি একা ঘুমানোর সিদ্ধান্ত নিলাম। যথারীতি দুঃস্বপ্ন শুরু হলো। একটি দানবীয় ছোট জিনিস আমার বিছানার চাদর টেনে নিচ্ছে। আমার শরীর জমে গিয়েছিল। আমি জেগে ওঠার সাথে সাথে দেখলাম আমার চাদরটি বিছানা থেকে ছিটকে দূরে গিয়ে পড়ল। কোনো ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের সূত্র ছাড়া চাদর ওভাবে ওড়ার কথা নয়। আমি দৌড়ে মায়ের ঘরে গেলাম এবং দেখলাম মাও একই দুঃস্বপ্ন দেখে জেগে উঠেছেন। এর কিছুদিন পরই আমরা বাড়িটি ছেড়ে অন্য জায়গায় চলে যাই। সেখানে আর কোনো দিনই
এমন কিছু ঘটেনি। আমি প্যারানর্মাল বিষয় নিয়ে খুব সন্দিহান, কিন্তু টেক্সাসের একটি কেটি মিলস মলে কাজ করার সময় একটি ঘটনা আমার সব সন্দেহ দূর করে দিয়েছে। আমার শিফট শুরু হতো ভোর 4টায়। একদিন ভোর 4:10 দিকে আমি গাড়ি চালিয়ে ইন্টারস্টেট 10 দিয়ে যাচ্ছিলাম। মেমোরিয়াল হারম্যান হাসপাতালের পাশে রাস্তার ধারে আমি সাদা পোশাক পরা একজনকে দেখলাম। তার মুখ, হাত, পা কিছুই দেখা যাচ্ছিল না, পুরো শরীর সাদা কাপড়ে ঢাকা ছিল। জিনিসটি প্রথমে খুঁড়িয়ে হাঁটছিল, কিন্তু হঠাৎ করে সে কুকুরের মতো 4 পায়ে চলতে শুরু করলো এবং পরক্ষণে আমার 2 পায়ে দাঁড়িয়ে গেল। আমি যখন সাইড মিরর দিয়ে আবার দেখার চেষ্টা করলাম, দেখলাম সেটি এক নিমেষে গায়েব হয়ে গেছে। ভোরে ওই রাস্তায় কোনো গাড়ি বা মানুষ ছিল না। আমি আজও জানি না ওটা আসলে কী ছিল। ম্যাসাচুসেটসে থাকার সময় আমাদের উপরের তলায় এক পরিবার থাকতো, যাদের এমিলি নামে 5-6 বছরের একটি মেয়ে ছিল। মেয়েটি খুব অদ্ভুত ছিল। সে কারোর সাথে কথা বলতো না, এমনকি মায়ের সাথেও নয়। মা আমাকে তার সাথে খেলতে যেতে বলতেন। একদিন তার 10 বছরের দিদি আমাকে ফিসফিস করে বলল, বেশি মেলামেশা করো না, ও কিন্তু স্বাভাবিক নয়। একদিন খেলার সময় এমিলি হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে এখন যেতে হবে। সে পছন্দ করছে না যে আমি তোমাকে সাথে খেলছি। সে বারবার জানালার দিকে তাকাচ্ছিল। পরে জেনেছিলাম এমিলির একজন অদৃশ্য বন্ধু ছিল যে তাকে নিয়ন্ত্রণ করত। এমিলি তার বর্ণনা দিয়েছিল এভাবে: একটি ছোট মেয়ে যার মুখ আর নখ ময়লা ভরা, পরনে ছেঁড়া সাদা ফ্রক এবং যার দাঁতগুলো খুব খারাপ। এমিলি কাঁদতে কাঁদতে বলতো সে অদৃশ্য মেয়েটি তাকে জানালা দিয়ে ঝাঁপ দিতে বা ধারালো ছুরি নিয়ে নিজের পরিবারের ওপর হামলা করতে বলতো। এমনকি সে নাকি রাতে সিলিং বেয়ে এমিলির ঘরে আসতো। পরে আমাদের চার্চের যাজক এসে অনেক প্রার্থনা করেছিলেন, কিন্তু এমিলি তখন অস্বাভাবিকভাবে হাসতো আর বলতো সবাই নাকি পাপী। পরে আমরা ওই বাড়ি থেকে চলে আসি। আজও এমিলির সেই অদ্ভুত চোখের চাহনি আর গুমোট আবহাওয়ার কথা মনে পড়লে আমার গায়ে কাটা দেয়। আশা করি এই অভিজ্ঞতাগুলো আপনাদের কৌতূহল মেটাবে। আপনাদের জীবনেও যদি এমন কোনো ঘটনা থাকে তবে অবশ্যই জানাবেন।